খুবই মিস করি। ছোটোবেলা কে না মিস করে? অর্গ্যানিক ব্যাপারটা না, ওইটা মিস করি। তো ওই সময় সব কিছু খুব রিয়েল ছিল। আজকে তো তোমার একটার পর একটা গান ধরো সফল হচ্ছে, মানুষ প্রচণ্ড ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। রাস্তাঘাটে চলতে চলতে যখন নিজের গানগুলো শোনো বাজছে কোথাও, কি ফিল হয়? এটা একটা অদ্ভুত ফিল হয়, মানে এই ফিলিংটা মানে সত্যি এক্সপ্লেন করা মুশকিল। আর যখন ওখানে গেলে, ওখানে গিয়ে যে স্ট্রাগলটা চললো, বা তোমার এই যে অনুরাগ বসু ওনার সঙ্গে কাজ করা, এই গল্পটা একটু শুনতে। তো আমি সোমবার ট্রেনে উঠেছি আন্দেরি স্টেশন থেকে, তখন ট্রেনটা ছাড়েনি, ট্রেনে বসে আছি, তখন দেখি তানিদি ফোন করছেন যে রণজয় আমাদের খুব ভালো লেগেছে ওটা, তো তুমি কি করবে, মানে আমাদের কয়েকটা এপিসোড। আমি বললাম হ্যাঁ, মানে এইটা না বলার কোনো করতেই তো, জায়গাই হ্যাঁ নেই। এটা করতেই তো বম্বেতে এসছি। হ্যাঁ, মানে প্রথম ছবিতে ফিল্মফেয়ার পাওয়া সত্যি মানে একটা মানে স্বপ্নেও ভাবা যায় না এগুলো, এবং 2টো ফিল্মফেয়ার। কনফিডেন্ট একজন মানুষ। হ্যাঁ বলতে পারো আর কি, মোরাললেস কনফিডেন্স। একটা কনফিডেন্স তো লাগেই, মানে তুমি একটা সেটেল জায়গা থেকে একটা অনিশ্চয়তার দিকে গেলে, এবং সেখান থেকে আজকে ভীষণ ভালোভাবে সফল একজন মানুষ। প্রথম আমার মনে আছে প্রেমে পড়া বারণ যেদিন রিলিজ করেছিল, সেই দিন থেকেই গানটার নানা রকম কভার আমার কাছে আসতে শুরু করে, লোকে ট্যাগ করছে সারাক্ষণ ফেসবুক জুড়ে। প্রচণ্ড সফল ছিল। হ্যাঁ, মানে ওই মুহূর্ত থেকেই, হ্যাঁ ওইটা আমি তখন একটা অদ্ভুত লাগছে যে আমার তৈরি করা কোনো একটা গান অন্য কেউ গাইছে, ওইটা তো প্রথম ঘটছে আমার জীবনে তখন। এবং ওনার না একটা অরা আছে, সোনু নিগম যখন ঢুকলেন, তো ওই একটা অরা থাকে না কিছু কিছু মানুষের, ওটা আছে। খুবই আমরা টেনশানে আছি আর কি। ওই সময় অরিজিৎ একদিন রাত 3টের সময় ফোন করেছে, তো আমাকে বলছে যে না না প্রশংসা করো না, চেঞ্জ কি আছে বলো। আমি বললাম কোনো চেঞ্জ নেই, হ্যাঁ তুমি যা গেয়ে দিয়েছো কোনো চেঞ্জ নেই। ব্র্যান্ড ট্র্যান্ড এগুলো না মানে খুব কর্পোরেট টার্ম আমার মনে হয়, মানে আমার কাজটাই আমার ব্র্যান্ড, একেবারে আলাদা কলকাতায় কাজ করাটা। হ্যাঁ, এখানে অনেক রয়ে শোয়ে আজ হবে না কাল হবে, হ্যাঁ এই মানে এই সব কিছুই কাল আর কি এখানে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। রণজয়দার কম্পোজ করা গান তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু আজকের এই পডকাস্টে এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হবে যা হয়তো আপনারা জানেন না। তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে কিন্তু। রণজয়দা, সঙ্গে সঙ্গীতায় স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছি। কি চলছে শীতকাল জীবনে? ভালোই, মানে চারপাশে হালকা হালকা শীত, একটা শীতের আমেজ। এই ডিসেম্বর মাসটা আমার খুব পছন্দের একটা মাস আর কি বছরে, তো খুবই ভালো আছি, খুব ভালো লাগছে। নতুন কি কাজ হচ্ছে? ছবির বেশ কিছু কাজ, মানে অনেকগুলোই লাইনড আপ হয়েছে এবং ওইটা নিয়ে খুবই ব্যস্ততা, প্লাস নিজের লাইভ শো সেগুলোর কিছু কাজ থাকতে মানে আসতে থাকে, সেগুলো চলছে। কিছু ইন্ডিপেন্ডেন্ট কাজ করছি, সেইগুলো চলছে। তো সব মিলিয়ে কাজের দিকটা খুবই জমজমাট। কেননা শীতকাল বলছো ভালো লাগে, তার মধ্যে কাজও প্রচুর রয়েছে। আমরা তো কাজের দিকটায় আসবো, তোমার প্রফেশনাল যে এই সাইডটা, এটায় যাব। একটু ছোটবেলা থেকে শুরু করি, ছোটবেলায় কি কি গান শুনতে, কি দেখতে টিভিতে? ছোটোবেলায় বেসিক্যালি আমার বাড়িতে যেহেতু কোনো বাজবিচার ছিল না, তো হিন্দি গানের শো হতো নানা রকম, যে 10টা করে গান দেখানো হবে। হ্যাঁ, এই সুপারহিট মোকাবলা, একসে বারকার এক, চিত্রহার, হ্যাঁ রঙ্গোলি, এসব নানা রকম জিনিসপত্র হতো। সেখানে রিসেন্ট সেই সময়কার যে যে গান, সেগুলোকে র্যাঙ্কিং ওয়াইজ দেখানো হতো। সুপারহিট মোকাবিলায় তো মানে আমার মনে আছে যে তখন উর্বশী বেরিয়েছে, তো কোনটা আজকে একে থাকবে। হ্যাঁ, তো রঙ্গিলা বেরোচ্ছে, এদিকে হামসে হ্যায় মোকাবলা, তো কোনটা একে থাকবে। আলিশা চিনায়ের মেড ইন ইন্ডিয়া, তো ফাটাফাটি হিট ছিল সে সময়, সব মানে আলাদাই এক্সাইটমেন্ট ওই সময়। তো ওই র্যাঙ্কিং ওয়াইজ দেখানো হতো। তারপরে গানের অনুষ্ঠান তো এগুলো হতো, নানা রকম অন্যান্য অনুষ্ঠানও হতো, যেমন ছুটিটা খুবই ভালো একটা অনুষ্ঠান হতো। এবং এরকম শর্তে আমি ছুটি দেখতে পেতাম, যেহেতু আমরা মানে আমার মা বাবা চাকরি করতো, তো আমি মামা বাড়িতেই বড় হয়েছি আর কি। আমার মামাতো বোন, মামাতো ভাই, আমি, আমার দিদি, মানে এই 4জন মামা বাড়িতেই বড় হয়েছি।
তো ছুটির সময়ও মানে গরমের ছুটি, তো ওই সময় মানে গরমের যে টাস্ক দিত, হোম টাস্ক, সামার ভ্যাকেশনের যে হোম টাস্কটা আর কি, সেইটা না করলে ছুটি দেখতে পেতাম না। এইসব নানা রকম শর্তে, এটা সব বাড়িতে ছিল তখন। দুপুরবেলা দারুণ মানে একটা অন্য একটা পৃথিবী ছিল ওই সময়। মানে মনে হয় যে পুরোটাই এখন আলাদা। মানে এখনকার বাচ্চারা, মানে আমরা ধরো ছোটবেলাটা যেরকম ভাবে দেখেছি, যতটা এনজয় করেছি, এখনকার বাচ্চারা হয়তো সেটা পাই না কোনোভাবে। তারা তাদের মতো সেটাকেই এনজয়মেন্ট ভাবছে, শুধু মোবাইল এনজয়। সেটা তারা তো জানছেই না যে কি ছিল বা কি আমরা দেখেছি। তাদের কাছে ওটাই লাইফ। কিন্তু আমরা সত্যি মানে আমরা ফরচুনেট যে আমরা ওই টাইমটা দেখেছি। এত কিছু মানে খুব ভালো ভালো জিনিস হতো তখন, ভালো ভালো গানের অনুষ্ঠান হতো, যেগুলো রিয়েলিটি শো, অ্যাকচুয়াল যেগুলো রিয়েলিটি শো। মেরি আওয়াজ শুনো হতো, সারেগামা হতো, তো দারুণ ইয়ে হতো। সারেগামাপা এখনো হয়, কিন্তু আমাদের ওটা ছিল ছোটবেলায় সারেগামা, মানে সেখানে তোমার মনে পড়ে মানে সোনু নিগম ছিলেন, শ্রেয়া ঘোষালের গান গাওয়া, অ্যাঙ্কারিং করতেন উনি। সোনু নিগম অ্যাঙ্কারিং করতেন এবং শ্রেয়া তখন পার্টিসিপেন্ট হিসাবে গেছিল। একদম। সুনিধি চৌহান উঠেছিল মেরি আওয়াজ শুনো থেকে, আমার মনে আছে ওই ফাইনালটা। মানে দারুণ সময় ছিল। তো অনেক না মানে পৃথিবীটাও অনেকটা অর্গ্যানিক ছিল, হিউম্যান কমিউনিকেশান বা হিউম্যান টাচ। এই যে এখন সব এই যে এআই বা এই যে এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এখন মানে সবটাই খুব রোবোটিক। তো মানুষের সাথে মানুষের সম্পর্কগুলোও ওই রোবোটিক, ওইটার ইনফ্লুয়েন্স পড়ছে তার ওপর। তো সম্পর্কগুলো ওই জন্য মেকানিক্যাল হচ্ছে। কিন্তু তখন কিন্তু আমরা বসে ভাই বোনেরা খেলছি, আড্ডা মারছি, মানে লুডো খেলছি, ক্যারাম খেলছি। কোথায় হারিয়ে গেল বলো তো এই জিনিসগুলো? এখন পাশাপাশি চারজন বসে, চারজনের মোবাইলে, কেউ কারোর সাথে কথাও বলছে না। তো এটা অদ্ভুত একটা চেঞ্জ হয়েছে পৃথিবীটায়, খুব র্যাপিডলি, খুব বড় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। মানে হয়তো লাস্ট মনে হয় যেন মোবাইলটা আসার পরই সব চেঞ্জ হয়ে গেল। স্মার্টফোন তো আসার পর একটা বড় চেঞ্জ হয়েছে। মানে ওটা একটা পৃথিবীটাকে পুরোটা ফ্লিপ করে দিয়েছে আর কি, মানে একদম অন্য একটা রূপ। আমরা যদি আমাদের ছোটবেলায় যাই বা ধরো কলেজ লাইফের টাইমটায় যাই, তখন তো এফএম এর একটা মারাত্মক ক্রেজ ছিল। দারুণ, মানে এফএম মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার সময়ও ওই মানে ক্লাস 7, 8, 9 ওই টাইমটায় মোস্টলি এফএম আমি খুব শোনা শুরু করেছিলাম। তার মধ্যে আমার এফএম যে স্টেশনটা, সেখানে স্পেসিফিক্যালি বাংলা গান শোনাতো, বাংলা বেসিক গান যেগুলোকে বলা হতো। এবং তাতে শ্রীকান্তদার গান, মনোময়দার গান, শুভমিতাদি, রাঘবদা, রূপঙ্করদা, কত মানে সব নতুন বাংলা আর্টিস্টের নন ফিল্ম বেসিক বাংলা গানকে ছড়িয়ে দেওয়ার পেছনে এফএমের একটা বিরাট হাত ছিল। মানে ওইগুলোর থ্রু দিয়ে আমরা নতুন নতুন গান শুনতাম। মানে শ্রোতারা মানে নতুন বাংলা গান শোনানোর কিন্তু শ্রোতা অবধি পৌঁছানোর এই একটাই মিডিয়াম ছিল, সবচেয়ে স্ট্রং মিডিয়াম। ক্যাসেট, সিডি তো ঠিক আছে, ক্যাসেট আস্তে আস্তে সিডি এলো, কিন্তু ওই এফএমটা কিন্তু দুর্দান্ত একটা রোল প্লে করেছিল, যেটা মানে সবসময় মিস করি আর কি খুব। এখনও এফএম চ্যানেল আছে অনেকগুলোই, কিন্তু সেই যে ফ্লেভারটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। এখন তো এফএম অনেকটা অন্যরকম হয়ে গেছে, স্ট্রাকচারগুলো অন্যরকম হয়ে গেছে পুরো জিনিসটা। কিন্তু তখন দারুণ ছিল, মানে স্পেশালি বাংলা গান শোনানোর জন্য এফএমটা কিন্তু এখন বাংলা গান শোনানো খুব কম হয় এফএমে। তখন বাংলা গান প্রচণ্ড শোনানো হতো এবং ডেডিকেটেড স্টেশন ছিল যেগুলো বাংলা গান চালাতো। তার মানে তুমি ছোটবেলাটাকে এখনো মাঝে মধ্যে মিস করো? খুবই মিস করি ছোটোবেলা, কে না মিস করে, খুবই মিস করি। এবং ওই সময়ের যে অর্গ্যানিক ব্যাপারটা না, ওইটা মিস করি। যে ওই সময় সব কিছু খুব রিয়েল ছিল, ওই জিনিসটা মিস করি আমি। কবে ভেবেছিলে প্রথম যে গানটাই জীবনের এত বড় একটা পার্ট হবে? প্রথম যখন ছোটোবেলায় গান গাইতাম, কোনো দিন রিয়েলাইজ করিনি, ভাবিও নি, কোনো প্ল্যানও করিনি, জাস্ট মনের আনন্দে গান গাইতাম। এবং আমার ফ্যামিলিতে কেউ মিউজিশিয়ান নয়, প্রফেশনাল মিউজিশিয়ান নয়, তার ফলে কোনো আইডিয়াও ছিল না যে এই জগৎটা কীরকম হতে পারে, কেউ গাইড করার ছিল না। তো তার ফলে ভাবনা চিন্তার মধ্যেও আসেনি কখনো যে প্রফেশনালি গান বাজনা করব। আর মধ্যবিত্ত বাঙালি পরিবারে যা হয় যে আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, তো এক্সপেকটেশন থাকে যে ছেলে মেয়ে পড়াশুনো করে চাকরি করবে ইত্যাদি।
যখন একটা টাইমে রিয়েলাইজ করলাম যে মানে ওই গতে বাঁধা 10টা 5টা চাকরি যেটা হয় আর কি, সেটাতে আমি নিজেকে মানাতে পারছি না। তো তখন আমি গান বাজনার দিকে পুরোপুরি ফোকাস করার কথা ভাবি এবং শিফট করে যাই। এই যে ট্রানজিশনটা, এটা কতটা কঠিন ছিল? হ্যাঁ, ট্রানজিশন না সবসময় এই ধরনের ট্রানজিশন খুবই কঠিন হয়, খুবই চ্যালেঞ্জিং হয় এবং অনেক রকম বাধা বিপত্তি আসে তার মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, যেই সময় এই ডিসিশনটা নেয় মানুষ, সেই সময় তো জানে না যে এর পরে কি আছে। তো পুরোটাই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঝাঁপ দেওয়া আর কি। সেটা আমারও হয়েছিল অফকোর্স। এবং একটা কি বলবো, একটা স্থিতাবস্থা থেকে একটা মানে এরকম একটা দোলাচলের, হ্যাঁ, একটা অনিশ্চয়তা, একটা এরকম টার্বিউলেন্সওয়ালা একটা জায়গায় ঝাঁপানো এবং কোনো দিশা নেই আর কি, মানে পুরোপুরি একটা লিপ অফ ফেথ যেটাকে বলে, সেই রকম করা। তো অফকোর্স মানে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল এই ডিসিশনটা, কিন্তু আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে খুব এনকারেজ করেছিল এই টাইমে। খুব লাকি তুমি তাহলে। হ্যাঁ, এই সাপোর্টটা ছাড়া আমি ডিসিশনটা নিতে পারতাম না, যেহেতু আমি এতটা অ্যাক্টিভলি মিউজিকের সাথে ইনভলভ ছিলাম একদম ছোট বয়স থেকে, এবং খুবই প্যাশনেট ছিলাম, সেটা সবাই দেখতো আর কি, বাড়ির এবং বন্ধুবান্ধবরাও। যাকে আমি মানে যখন যারা শুনেছে যে আমি এরকম চাকরিটা ছেড়ে পুরোপুরি, মানে ভেতরে ভেতরে তাদের হয়তো মনে হচ্ছে বাবা রণজয় চাকরিটা ছেড়ে দিল, কি করবে, মানে কিন্তু আমাকে তারা প্রত্যেকে কিন্তু বলেছে যে মানে একদম ঠিক করেছিস, মানে তোর এইটা করা উচিত, হ্যাঁ তোর যেটা করা উচিত তুই সেটার জন্য ঝাঁপ দিচ্ছিস, সব ভালো হবে, তুই চাপ নিস না। মানে আমি তো জানি না, কিন্তু ওই আমার মনে হয় ওই টাইমে ওই ঝাঁপটা দেওয়া খুব দরকারি ছিল। মানে ওই ঝাঁপটা আমি হয়তো তারপরে কখনো আর দিতে পারতাম না। রিস্ক তো নিতেই হয় লাইফে একটা সময়, যদি বড় কিছু করার থাকে। এক্স্যাক্টলি, মানে ভালোবাসি জীবনের অনিশ্চয়তাটাকে। হ্যাঁ, মানে জীবনের যেই ডায়নামিক নেচার, আজ আছে কাল নেই, আজ কি হবে, মানে আজ এরকম অবস্থা, কালকে কি হবে জানি না। হ্যাঁ, এইটা কিন্তু আমি ভালোই বাসি, এটা মানে ভালোই লাগে আমার। ভয় লাগে না বলছো? অত ভয় পাই না আমি ওটা নিয়ে, সত্যিই ভয় পাই না কখনো। স্ট্রেস নানা রকম হতে থাকে যেহেতু আমাদের প্রফেশনটা খুবই অনিশ্চিত, কিন্তু আমি বলছি ভয় পাই না কখনো যে এ বাবা মানে আমি কি সব হারিয়ে ফেলবো, বা আমি কি, ওই জিনিসটা আমার কখনো নেই। তার ফলে আমি যেটা আমি নিজের গাট ফিলিং আমার সেই সময় যা বলছে সেইটা আমি করি আর কি। তখন কনফিডেন্ট একজন মানুষ, হ্যাঁ বলতে পারো আর কি, মোরাললেস কনফিডেন্স। একটা কনফিডেন্স তো লাগেই, মানে তুমি একটা সেটেল জায়গা থেকে একটা অনিশ্চয়তার দিকে গেলে এবং সেখান থেকে আজকে ভীষণ ভালোভাবে সফল একজন মানুষ। কনফিডেন্ট হওয়ার মতো আমার কিছু ঘটেও নি ওই সময়, বরঞ্চ কনফিডেন্ট না হওয়ার মতো অনেক কিছু ঘটেছে। কিন্তু একটা জানি না, কোথাও নিজের ওপর একটা বিশ্বাস ছিল। এই বিশ্বাসটা নিজের ওপর ছিল যে আমি মানে একটা কর্পোরেট চাকরি ছেড়ে আমি একটা যে জিনিসটা এত ভালোবাসি এবং যে জিনিসটাকে আমি এতটা চর্চা করেছি, বা এতটা আমি যে জিনিসটা নিয়ে উঠছি বসছি সারাদিন, সেই জিনিসটা মানে সেই জিনিসটাকে আমি দিই আমার সব কিছু, তারপর দেখি সে আমাকে কি দেয়। এবার তারপরে মানে সেটাতে কি লাভ হবে কি ক্ষতি হবে ওইগুলো ভেবে কিন্তু কখনো আমি করিনি। গান বাজনা করে আমি বিরাট নাম করব বা আমি একটা বিরাট কিছু হব, আমার ছিল যে আমি একটা রুজি রুটির জন্য এখন আমি একটা চাকরি করি, সেটা না করে রুজি রুটির জন্য আমি গান বাজনা করব, এইটা আমার থট ছিল। জব স্যাটিসফ্যাকশন পাবে, হ্যাঁ, আমার ওই একটাই টার্গেট ছিল। মানে নাম যশ এইগুলো কিন্তু বাই প্রোডাক্ট এই জিনিসটার। মানে আমার সেটা মনে হয় যে আমি এখনও তাই, মানে যে আমি এইটা সবচেয়ে স্যাটিসফাইং যে আমি গান বাজনা করে আমার রুজি রুটি মানে আমি আর্নিং করছি, পছন্দের কাজ করছো। হ্যাঁ, মানে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। মানে আমি কোনো দিন সকালে উঠে মানে যখন আমি চাকরি করতাম তখন আমার প্রতিদিন মনে হতো যে আমি সকালে উঠে অফিস কেন যাচ্ছি। হ্যাঁ, এটা আমার কোনো স্টুডিও হওয়া উচিত ছিল যে আমি স্টুডিওয়ে যাব, এরম একটা জীবন। মানে আমি যে জিনিসটা ওই সময় স্বপ্ন দেখতাম সেই জিনিসটা এখন বাস্তব হয়েছে, এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। তখন খুব ভালোভাবে ম্যানিফেস্ট করেছিলে তাহলে? জানি না, ম্যানিফেস্ট এইসব আজকের এইসব মানে শব্দ, তখন আমি জানতামও না যে এটাকে ম্যানিফেস্ট করা বলে। প্রতিদিন তো চাইতে যেটা একটা স্টুডিও হোক আমার কাজের জায়গা। হ্যাঁ, মানে ওইটা চাইতাম, হয়তো ওই সময় ভাবিনি যে আমি ম্যানিফেস্ট করছি, কিন্তু সাবকনশিয়াস লেভেলে হয়তো ম্যানিফেস্ট করেছিলাম, বা
দেখো আমার মনে হয় কি বলতো, কোনো জিনিসকে কেউ যদি সেই পরিমাণ ভালোবাসে এবং সেইটার প্রতি তার সেই অনেস্টি এবং সেই ডেডিকেশনটা থাকে, মানে উইদাউট এনি এক্সপেকটেশন, হ্যাঁ, তাহলে সে সেই জিনিসটা থেকে কিছু পায়। এবার সেটা টু সাম এক্সটেন্ট কারোর বেশি হতে পারে, কারোর একটু কম হতে পারে, কারো অনেক হতে পারে, কারো আরেকটু কম হতে পারে, কিন্তু কিছু তো সে পাবেই রিটার্ন। ডেফিনেটলি। এবার তোমার ছোটবেলার কথা যখন বলছিলাম, আরেকটা জিনিস জানতে চাইবো, কারা কারা আইডল ছিল সে সময়? কাদের গান শুনতে, কাদের কম্পোজিশন শুনতে? আমার বাড়িতে কখনো গান বাজনা শোনার ক্ষেত্রে কোনো বাজবিঝাত ছিল না। তো আমার বাড়িতে সকালবেলা আমার ঘুম ভাঙতো, ঘুম থেকে উঠে শুনছি শ্যামল মিত্র চলছে, হ্যাঁ, আমার বাবা মা সিডি প্লেয়ারে প্রথমে ক্যাসেট চালাতো, তারপর সিডি প্লেয়ার কেনা হলো, সেই সিডি প্লেয়ারে সিডি চলছে, ক্যাসেট চলছে, শ্যামল মিত্র, হেমন্ত মুখার্জি, মান্না দে, মানবেন্দ্র, এদিকে কিশোর কুমার চলছে, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, মানে এদিকে বাংলা গান চলছে, এদিকে হিন্দি বলিউড চলছে, রবীন্দ্রসঙ্গীত চলছে, আর আমি নিজে ক্লাসিক্যাল শিখতাম এবং নজরুল গীতি শিখতাম। তো এই যে সব কিছু আমাকে ইনফ্লুয়েন্স করতো। আমি তখন বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি, রিয়েলাইজ করেছি যে এই সব কিছুর অবদান কিন্তু আমার কাজে আছে। প্রত্যেকটা জিনিস ছোট করে বড় করে ওই কন্ট্রিবিউট করেছে। আমি আজকে যে মিউজিকটা করছি বা যাই করছি, সেটার অবদান কিন্তু ওইগুলো, মানে সেটার সোর্স ওইগুলো যদি না শোনা হতো ছোটোবেলা থেকে বা চর্চা করা হতো, তাহলে হয়তো আজকে আমার মিউজিকটা অন্যরকম হতো, এইটা হতো না। তো আইডল মানে ছোটোবেলায় প্রচুর কিছু ভালো লাগতো। আইডলের ডেফিনিশনটা আবার সময়ের সাথে সাথে বদলায় বা বয়সের সাথে সাথে। আমি ছোটবেলার কথা বলছি। হ্যাঁ, ছোটোবেলায় প্রচণ্ড মানবেন্দ্র বা শ্যামল মিত্র অতটা শুনতে হতো, কিন্তু অতটা ভালো লাগতো না অতটা। পরে গিয়ে আবার এইগুলো ভালো লেগেছে। তখন আবার মানে সুমন, অঞ্জন, নচিকেতা, এইগুলো শুনে আমি পাগল হয়ে যেতাম। বাংলা ব্যান্ড আস্তে আস্তে শুনলাম, তখন কিছু বিদেশি ব্যান্ড শুনলাম, ওয়েস্ট লাইফ, সেগুলো আবার এই ওয়েস্ট লাইফ বা ইত্যাদি এগুলো কিন্তু আবার পরবর্তীকালে অতটা ভালো লাগতো না, ব্যাকস্ট্রিট বয়েজ, হ্যাঁ। এদিকে ক্লাসিক্যাল মিউজিকের যেহেতু চর্চা হতো, তো আমার প্রচুর শাস্ত্রীয় সঙ্গীতে আমি শুনতাম এবং মানে ডোভারলেন মিউজিক কনফারেন্স বা আরও অন্যান্য যা ক্লাসিক্যাল। তার মানে তুমি বরাবরই একটু আলাদা, মানে সবাই তো আর ডোভারলেন কনফারেন্সে যায় না, মিউজিক কনফারেন্সে। আমরা যেতাম, মানে আলাদা হওয়ার জন্য যেতাম না, কিন্তু মানে ভালো লাগতো, কারণ ওই একটা দুটো জায়গায় ছিল ওইগুলো শোনার না লাইভ। মানে একটা পপ মিউজিকের কনসার্ট যত হয়, ক্লাসিক্যাল কনসার্ট তো তার 1/10 হয় সংখ্যায়, হ্যাঁ। তো যেহেতু ভালোবাসতাম মানে ওই জায়গাগুলো, তার ফলে ওই জায়গাগুলো খোঁজ রাখতাম এবং রাত জেগে জেগে ডোভারলেন কনফারেন্স শুনছি, বালিতে গেছি, বিভিন্ন জায়গায়, মানে অনেক অনেক কিছু আর কি। তো সব কিছু মিলেমিশে চলতো আর কি পুরো জিনিসটা। তারপর যখন বড় হলে, কাজের জগতে ডিসিশন নিয়ে নিলে যে এবার আমি গানই করব, আমি মিউজিক বানাবো, গান গাইবো, তারপরের পথটা কতটা মসৃণ ছিল বা কঠিন ছিল? পথটা তো মসৃণ একেবারেই ছিল না, কারণ আমার তো কোনো ক্লুই ছিল না আমি কার কাছে যাব, কি করব, মানে কাকে ফোন করব, মানে কাউকেই তো চিনি না। এবার ব্যাপারটা হচ্ছে যে তার ফলে পুরোটাই একটা অন্ধকারে হাতড়ানোর একটা ব্যাপার, যে অন্ধকারে হাতড়ে আমি একটা জিনিস পেলাম, সেইটা নিয়ে দেখি কি। তো এইরকম আমার কাছে ছিল। তো সেইরকমভাবেই আর কি বিভিন্ন জায়গায় হাতড়ানো শুরু হলো। খুব একটা যে সাফল্য পেলাম তা নয়, সেটা করতে করতে তারপর রিয়েলাইজ করলাম যে না, মানে এরমভাবে অন্ধকারে হাতড়ে এখানে কিছু হবে না, মানে আমি তো করতেই পারছি না। মানে কাউকে ফোন করলে সে বলছে যে মানে হয়তো 2 মাস পর একটা টাইম দিলেন তিনি, যে আগামী 2 মাস খুব ব্যস্ত, তো তারপরে ফোন করো। বা আমি তো একটা কোথা থেকে শুরু করতে হবে আমার, কাউকে অ্যাসিস্ট করা বা ইত্যাদি ইত্যাদি করার জন্য, সেইগুলোর কোনো স্কোপ পাচ্ছিলাম না আমি। তো এরম করতে করতে প্রায় 7-8 মাস কেটে গেল এইখানে কলকাতায়। প্রথমে শুরুটা করেছিলে কলকাতাতেই, আমরা কিন্তু সাধারণত শুনি যে তোমার শুরুটা হয়েছিল বম্বেতে। কর্পোরেট চাকরি ছাড়ার একদম পরপর আর কি ওই ফেজটা, সেখানে কোনো শুরু হয়নি বেসিক্যালি, চেষ্টার শুরু বলতে পারো। চেষ্টার শুরুটা আমার কলকাতাতে হয়েছিল। সেটা কাউকেই, মানে আমি কিছু ক্র্যাক করে উঠতে পারিনি আর কি, না কারো অবধি পৌঁছাতে পেরেছি,
না কারোর সাথে যোগাযোগ করতে পেরে, যোগাযোগ হয়তো এক আধবার কারোর সাথে করতে পেরেছি, কিন্তু কোনো সাকসেস হয়নি ওটার। পজিটিভ রেসপন্স আসেনি। তো তখন আমি বুঝতে পারলাম যে আমি যদি এখানে থাকি, আমি তো কাউকে চিনি না, আমার কোনো যাওয়ার জায়গা নেই এবং আমার শুরু করারও জায়গা নেই। আমাদের মিউজিশিয়ানদের জায়গা হচ্ছে আইদার কলকাতা অথবা বম্বে অথবা চেন্নাই আমাদের ভারতবর্ষে। তো মোস্ট প্রমিনেন্ট 3টে ইন্ডাস্ট্রি। এবার চেন্নাইয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ ওদের ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি আলাদা, পুরো আলাদা কালচার একটা। পড়ে রইল বম্বে। এবার অফকোর্স মানে কলকাতায় কিছু হচ্ছে না, মানে শুরুই করতে পারছি না, কিছুই হচ্ছে না। তো বম্বে চলে যাওয়ার একটা ভাবনা চিন্তা শুরু হলো এবং সেইটা বাস্তবায়িত করলাম আমি 2014 শুরুতে একদম। তো মানে এবার আমার মনে হলো যে একটা এমন শহর যেখানে আমি কাউকে চিনি না। কলকাতায় তো একটা যেখানে বড় হয়েছি, জন্মেছি, সেখানে একটা তো জানি শহরটাকে এতটা, কিন্তু একটা এমন একটা শহর যেখানে ঝাঁপাচ্ছি যেখানে আমি কাউকে চিনি না, একেবারে নতুন, সব কিছুই নতুন, পুরো এক্সপিরিয়েন্সটাই আমার নতুন। তো সেখান দিয়ে শুরু করি, মানে সেখানে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ শুরু করা যাবে এবং সেখানে আমার যেটা পাবো সেটা পাওয়াই হবে, ওখানে আমার আর কিছু হারানোর নেই আর কি। আর যখন ওখানে গিয়ে যে স্ট্রাগলটা চললো, বা তোমার এই যে অনুরাগ বসু ওনার সঙ্গে কাজ করা, এই গল্পটা একটু শুনবো। বেসিক্যালি প্রথম বম্বেতে গিয়ে আমার দিদি থাকতো বম্বেতে। তো আমার বম্বেতে একটাই আমার ভরসার জায়গা ছিল যে আমার গিয়ে আর কি বলে না লোকে যে প্ল্যাটফর্মে শুয়ে রাত কাটাচ্ছি, মাথা গোজার জায়গা নেই, রাস্তায় থাকছি, ওই জিনিসটা আমার হবে না। তো আমি গিয়ে জিনিসপত্র আমার দিদির বাড়িতে ডাম্প করলাম, করে আমি যদিও দিদিরা অনেকটা দূরে থাকতো মেন ইন্ডাস্ট্রি যেখানে, মানে আন্ধেরিতে ইন্ডাস্ট্রি, দিদিরা তখন থাকতো থানেতে, কিন্তু স্টিল মানে একটা অ্যাটলিস্ট জায়গা আছে যেখানে আমি অ্যাটলিস্ট আমার জিনিসপত্র রেখে কদিন আমি করতে পারি, ঘোরাফেরা করতে পারি। আমি গিয়ে এবার ওখানে শুরু করলাম ফ্ল্যাট হান্ট, যে একটা ফ্ল্যাট রেন্টে নেব, নিয়ে সেখানে থাকবো, থেকে ফ্ল্যাট পেলাম। তো সেই ফ্ল্যাটটার আবার একটা অদ্ভুত মজার গল্প আছে। সেই ফ্ল্যাটটা যখন আমার ব্রোকার ফ্ল্যাটটা দেখাতে ঢুকলো ওখানে, তো একটা 1 রুম কিচেন ফ্ল্যাট আমি আগেও অনেকগুলো দেখেছি তখন, কিন্তু ওই ফ্ল্যাটটা না কিছু আলাদা ছিল। হ্যাঁ, দেখতে একটু অন্যরকম। 1 রুম কিচেন, মানে একটাই রুম তার সাথেই কিচেন, কিন্তু তার মাঝে একটা স্লাইডিং ডোর, ফল সিলিং করা ইত্যাদি ইত্যাদি, একটু মানে হাইফাই 1 রুম কিচেন। আমি একটা দেওয়ালে ছবি দেখলাম, ছবি দেখে আমি খুব আশ্চর্য হলাম। ছবিটায় হচ্ছে একজন ভদ্রলোক, এরকম লম্বা চওড়া, একটা গোঁফ আছে, এরকম বেশ মানে ভালো চেহারা, তার ডান দিকে অভিষেক বচ্চন আর বাঁ দিকে ঐশ্বরিয়া রায় এরমভাবে দাঁড়িয়ে আছেন। তো আমি ব্রোকারকে জিজ্ঞেস করলাম যে ইনি কে? বললো ইনি হচ্ছেন অমিতাভ বচ্চনের ড্রাইভার। তো ইনি হচ্ছেন ওনার এই ফ্ল্যাটটার। আচ্ছা। তো উনি ওই ফ্ল্যাটটার ওনার, উনি রেন্টে দিয়েছেন। লম্বা, খুবই ফিল্মি শুরুয়াত একটা, একদম খুবই একটা মজার আর কি এটা। তো তারপরে আমি ওখান থেকে আমার শুরু হলো বম্বের থাকা এবং চেষ্টা চরিত্র করা, এবং কিভাবে আমার ওখানে কিছু বন্ধু বান্ধব তৈরি হলো, যারা কেউ এডিটার, কেউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কেউ সিনেমাটোগ্রাফার, এইরকম বন্ধু বান্ধব তৈরি হলো, এরকম একটা সার্কেল তৈরি হলো। এই সার্কেলটার তৈরি হওয়ার সুবাদে আমার তাদের সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি হলো, তাদের সাথে ওঠা বসা শুরু হলো, গান বাজনা করছি, তারা আমার বাড়িতে আসছে, আমি তাদের বাড়িতে যাচ্ছি। ইতিমধ্যে আমি একটা সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার আমার সবসময় খুবই ইচ্ছা ছিল, কিন্তু কখনো সুযোগ হয়নি। ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ হয়েছে, বরাবর ইচ্ছা ছিল। তো আমি বম্বেতে গিয়ে আমার মনে হলো যে আমি এসএই থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছিলাম, স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিং, এটা একটা খুব নামকরা ব্র্যান্ড। সেখান থেকে আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স করার ডিসিশন নিলাম এবং সেখানে শুরু হলো ক্লাস, সপ্তাহে 3 দিন ক্লাস থাকতো। প্যারালালি আমি তখন ওই সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে আমাদের ব্যাচে আমি টপ করেছিলাম। তো এবার ওরা আমাকে বলল যে আমাদের যারা টপ করে প্রত্যেক ব্যাচে তাদেরকে আমরা প্লেসমেন্ট দিই, তো তুমি কি কোনো জব করতে ইন্টারেস্টেড? তাহলে তোমার একটা রেডিও চ্যানেলে সেখানে একটা সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের জব ওপেনিং আছে, সেখানে তোমার ইন্টারভিউ ব্যবস্থা করে, মানে আমরাই প্লেসমেন্ট করে দিচ্ছি, এবার ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে তুমি পেয়ে যাবে জবটা। এবার আমি ভাবলাম বম্বেতে আমি কিছু, মানে তখন 1 বছর হয়েছে বম্বেতে, 2015-এর কথা বলছি, সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সটা শেষ আর এইটা। তো আমি যথারীতি ওই জবটায় এগ্রি করলাম এবং
যথারীতি ইন্টারভিউতে ক্র্যাক করলাম এবং পেয়ে গেলাম। কিন্তু আমার জব জিনিসটা মানে প্রথাগত জব বা চাকরিটা আমার কপালে নেই। সেটা ভালোর জন্যই নেই। হ্যাঁ, সেটার কিছু না কিছু নিশ্চয়ই কারণ আছে। তো এই ঘটনাটা ঘটার, এই জবটা পাওয়ার 15 দিন পরের ঘটনা এবার আমি বলছি, যে আমার যে বন্ধুবান্ধব তৈরি হয়েছিল তার মধ্যে একজন বন্ধু আমায় ফোন করে একদিন বিকেলবেলা। তো বললো, তুই একটু মালাডে আয়। তো আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। তো দেখলাম মালাডে ও এক জায়গায় দাঁড়িয়ে আছে একটা বিল্ডিংয়ের নিচে। বললো, আমি অনুরাগ দাকে জয়েন করেছি অ্যাজ অ্যান এডি। তো উনি একজন কম্পোজার খুঁজছেন, তো আমি তোর নাম রেফার করেছি, তো দাদা ওয়ান্টস টু মিট ইউ। তো আমি তো শুনে খুবই মানে আনন্দিত হয়ে গেলাম। মানে আমি কাজটা পাই না পাই, মানে অনুরাগ বাসুর সাথে যে সামনে, হ্যাঁ, যে সামনে ওনাকে দেখবো, সামনে বসে, দুর্দান্ত এক্সাইটেড হয়ে গেলাম। তো তারপর ওনার সাথে দেখা হলো। উনি তানিদি, ওনার ওয়াইফ। তো তানিদি আবার শান্তিনিকেতনের একটা কানেকশান তৈরি হলো। তো উনি মানে পুরো জিনিসটা আর কি খুব সুন্দর একটা কথোপকথন। হ্যাঁ, মানে কথোপকথনটা খুব ভালো হলো এবং ওরা গান টান শুনলেন। আমার খুবই ভালো লাগলো ওদের আমার গান। কি গান শুনিয়েছিলাম? সুরে ও বাণীর মালা দিয়ে তুমি। তো ওই গানটা শুনে ওরা খুবই ইমপ্রেসড হলেন এবং ওনারা বললেন যে তোমাকে আমরা একটা সিন দিচ্ছি, একটা ছোট্ট পাইলট বলা হয় ওখানে। তো একটা পাইলট সিন দিচ্ছি, ওই পাইলটটাতে তুমি কিছু একটা মিউজিক করে আমাদের পাঠাও। তারপর যদি আমাদের ভালো লাগে তাহলে উইল টেক ইট ফরওয়ার্ড ফ্রম দেয়ার। তো আমি তো একদম প্রচণ্ড আনন্দ সহকারে, সেটা একটা শনিবার ছিল, তো সেই দিন আমি বাড়িতে ফিরে ওই জিনিসটা বানিয়ে পাঠিয়ে দিলাম রোববারের মধ্যে। আবার সোমবার আমি আন্দির স্টেশন থেকে ট্রেন ধরে ব্যান্ড্রাতে নামতাম, ব্যান্ড্রা থেকে অফিস, তো রেডিওর অফিস। তো আমি সোমবার ট্রেনে উঠেছি আন্দির স্টেশন থেকে, তখন ট্রেনটা ছাড়েনি, ট্রেনে বসে আছি, তখন দেখি তানিদি ফোন করছেন যে রণজয় আমাদের খুব ভালো লেগেছে ওটা, তো তুমি কি করবে, মানে আমাদের কয়েকটা এপিসোড। আমি বললাম হ্যাঁ, মানে এইটা এটা করতেই তো বোম্বেতে এসছি, অবশ্যই আমি মানে ডেফিনেটলি। তো বললো আজকে তাহলে দুপুরের মধ্যে আমাদের একটা জিনিস পাঠাতে হবে, তো একটু করে। তখন এবার কি, আমি তো অফিসে যেতে পারি না, আমি সোজা ট্রেন থেকে নেমে আমি বাড়ি চলে গেলাম, গিয়ে একদম অফিসে সাথে সাথে রেজিগনেশন মেল করে দিলাম যে আমি আজকে এই মুহূর্ত থেকে আর অফিসে যাবো না, কারণ আমি যেটা করতে এসেছি বোম্বেতে আমি সেটা করার সুযোগ পেয়েছি। তো ওরা বুঝলো ব্যাপারটা। তো ওইটা একটা আমার খুব ভালো একটা খুব তাড়াতাড়ি আমি একটা খুব বড় অপরচুনিটি পেয়েছিলাম। আমার কাছে অপরচুনিটিগুলো কিছু না কিছু করে এসে যায়, মানে আমি এটা দেখেছি যে কারণ আমি বাই নেচার ওরকম মানুষ নই যে প্রচণ্ড হাসলার হয় না অনেকে, যে খুব খুব দৌড়াচ্ছে, এটা আমাকে পেতেই হবে, এটা আমাকে অ্যাচিভ করতেই হবে, এটার পেছনে আমি দৌড়াচ্ছি, মানে এর সাথে আমাকে কাজ করতেই হবে। হ্যাঁ, তুমি আসলে না জেনে ভেতরে ভেতরে খুব দারুণভাবে ম্যানিফেস্ট করে ফেলো। তাই হবে জানি না। সেটা একটা আমার খুব বড় একটা আমার কেরিয়ারে ওটা আমার খুব একটা ভালো জায়গা তৈরি হয়েছিল ওইটা। তারপরে আমি প্রচুর বোম্বেতে টেলিভিশন করেছি, অ্যাড ফিল্ম করেছি, টিভি সিরিজ। 2017 আলাপ হলো হচ্ছে শিলাদিত্যদার সাথে, সেটাও একজন বন্ধুর থ্রু দিয়ে। তো তখন শিলাদিত্যদা ওই সোয়েটারের গল্পটা লিখেছিল, ওটার নাম ছিল উলকাঁটা। তো আমাকে বললো আমি উলকাঁটাটা পিচ করছি একজন প্রডিউসারের কাছে, তো দেখা যাক কী হয়। হ্যাঁ, তারপরে ছবিটা করার শুরু হলো আর কি, এবং ছবিটার যাত্রা শুরু হলো সোয়েটারের 2017 এন্ড, ওরকম মানে 18টা মোটামুটি সোয়েটারের পেছনেই আমার কেটেছে পুরোপুরি আর কি। তারপর অ্যাওয়ার্ড চলে এলো। হ্যাঁ, তারপর তো প্রচুর অ্যাওয়ার্ড এলো আর কি। কেমন লেগেছিল তখন? খুবই, মানে একেবারেই আমি এসব ভাবিনি, আর ভাবিনি মানে কি, আমার কোনো ধারণাও ছিল না যে মানে অ্যাওয়ার্ড বা এইগুলো সম্পর্কে, এই যে এটা তো একটা কি বলবো, এটার একটা জায়গা এটা, যে এখন যেমন আমার এগুলো সম্পর্কে ধারণা হয়েছে যে এইগুলো হয় বা এরকম হয়, এইভাবে ফাংশন করে ব্যাপারটা। তখন আমি বোম্বেতে থাকি, হঠাৎ করে প্রথম ফোন এলো আমার কাছে টেলিসিনে অ্যাওয়ার্ড থেকে। তারা ফোন করলো যে এরকম তোমার গান এরকম হয়েছে। তো নমিনেশন হয়েছে শুনেই আমি এত আনন্দ পেলাম যে আমি বোম্বে থেকে কলকাতা চলে এলাম, যেদিন অ্যাওয়ার্ডটা দেওয়া হবে সেদিন চলে এলাম। আমি জানিও না যে আমি অ্যাওয়ার্ডটা পাবো কি পাবো না, কিন্তু আমার গানটা যে নমিনেটেড হয়েছে এই আনন্দেই আমি চলে এলাম।
তো তারপরে তো ফিল্মফেয়ার হলো, মির্চি মিউজিক অ্যাওয়ার্ড হলো, হ্যাঁ প্রচুর মানে তোমার অ্যাওয়ার্ড ওই মানে দুটো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হাতে, ওই ছবিটা কিন্তু এখন আমার চোখের সামনে ভেসে উঠলো। হ্যাঁ মানে প্রথম ছবিতে ফিল্মফেয়ার পাওয়া সত্যি মানে একটা মানে স্বপ্নেও ভাবা যায় না এগুলো, এবং দুটো ফিল্মফেয়ার মানে সত্যি মানে আমি জানি না, আমার মনে হয় যে আমরা সোয়েটার যেহেতু আমাদের সবার প্রথম, আমার প্রথম, আমার ডিরেক্টর শিলাদিত্যদা তার প্রথম, আরও অনেকের প্রথম আর কি। তো সেইটার পেছনে প্রথম সব কিছুর পেছনে না মানুষ প্রচণ্ড একটা মানে একদম জি জান লড়িয়ে দেওয়া যেটাকে 100% বলে, দিয়ে দেয়। মানে সেটা আমাদের সব কাজেই করতে হয়, কারণ আমাদের প্রফেশনটা সবসময় প্রেজেন্টে বাঁচা প্রফেশন, এবং একদম। প্রেজেন্ট নিয়ে মানে আমি কালকে কি করেছি, কটা অ্যাওয়ার্ড পেয়েছি লোকে দেখবেও না যদি না আমি আজকে ভালো জিনিস ডেলিভার করতে একটা না পারি। টাইমের পর মানুষ ভুলে যায় সব ভুলে যাবে অফকোর্স, মানে ওটা ওই অ্যাওয়ার্ডটা কিন্তু ওই বাড়িতেই থাকবে, ওটার ভ্যালু ওইটুকুই। ওই ব্যাগেজটা কিছুতেই হেল্প করে না, তো ওই ব্যাগেজটা সবসময় ঝেড়ে ফেলা উচিত। হ্যাঁ, কোনো ব্যাগেজ রাখাই উচিত না যে আমি এই আমি ওই, হ্যাঁ। তো ওইগুলো হচ্ছে যত ঝেড়ে ফেলা যায় তত ভালো। কিন্তু মানে ওই প্রথম জিনিসটাতে সব কিছু দিয়ে প্রথমটা সবসময় তো স্পেশাল হয়। ডেফিনেটলি। প্রথম ওই যে এনার্জি, সবাই মিলে একটা পজিটিভ এনার্জি, ওইটার ফলে আমার মনে হয় মানে সোয়েটারের মিউজিক প্রায় 11-12টা অ্যাওয়ার্ড পেয়েছিল। তার মধ্যে ফিল্মফেয়ার, মির্চি মিউজিক অ্যাওয়ার্ড, টেলিসিনে অ্যাওয়ার্ড, ফিল্ম অ্যান্ড ফ্রেমস, মানে প্রচুর সব কিছুই আর কি প্রায়। তো ওইটা তারই ফসল। এরপর কি যাত্রাটা একদম স্মুথ হয়ে গেল, আর কোনো সমস্যা না, হয়নি কখনো? একেবারেই যাত্রা কখনোই আমাদের প্রফেশনে যাত্রা স্মুথ হয় না। আমার মনে হয় কোনো প্রফেশনেই যাত্রা খুব স্মুথ হয় না, এবং যাত্রাটা খুবই কঠিন হয়ে যায়। কারণ অনেকে বলেন যে এইবার আমি এটা পাওয়ার পর, এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তোমার না, সেরকম হয়নি? আমাকে রোজই পেছন ফিরে তাকাতে হয়। কারণ হচ্ছে যে প্রথমটা না অনেকে ক্র্যাক করে ফেললো, তারপর এরকম অনেকেরই হয় যে দ্বিতীয়টা আর ক্র্যাক করতে পারে না, বা তৃতীয়টা আর ক্র্যাক করতে পারে না। কারণ আইদার সে প্রথমটায় সাফল্য পাওয়ার পর এত সে আত্মতুষ্টিতে ভোগে যে সেই এফোর্টটা দ্বিতীয় থেকে দিতে পারে না বা দিতে চায় না, অথবা সে হয়তো তার কিছু লিমিটেশনস আছে সেটা সে জানতো না। আবার কিছু লোক আছে যারা সবসময় বলবে যে মানে ধরো একটা গান প্রচণ্ড হিট হলো, বা আমার প্রথম কাজটা প্রচণ্ড হিট হলো, প্রচণ্ড পপুলার হলো, প্রচুর অ্যাওয়ার্ড পেলাম, প্রচুর অ্যাকোলেডস, এবং কিছু লোকজন সবসময় নাক ছিটকাবে, না এ তো ওয়ান সং ওয়ান্ডার বা ফ্লুকে হয়ে গেছে। এগুলো হতেই থাকে, প্রচুর মানুষ থাকে এরম বলার জন্য। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে তো ভর্তি এরকম লোক। প্রথমটার পর কিন্তু আমার মনে হয় আসলে আরও কঠিন হয়ে যায় ব্যাপারটা। আসল স্ট্রাগলটা শুরু হয়। হ্যাঁ, মানে ওইটা তোমাকে প্রুভ করতে হবে যে তুমি ওয়ান সং ওয়ান্ডার নও, তুমি ফ্লুক নও, তুমি সত্যি তুমি মানে দিতে পারো বছরের পর বছর হিট, সেটা সত্যি তুমি ট্যালেন্টেড। হ্যাঁ, মানে সেইটা প্রুফ করার চেষ্টাটা কিন্তু দ্বিতীয়টা থেকে শুরু হয়। এবং তো সেটাই মানে তাই জন্য একেবারেই মসৃণ নয়, এবং আমার মনে হয় এই যাত্রাটা কখনোই মসৃণ হবেও না, কারোরই হয় না। এটা একটা সবসময় একটা খুবই ফুল অফ আপস অ্যান্ড ডাউনস, আর এবং খুবই একটা দুর্গম রাস্তা যেটার মধ্যে দিয়ে আমাদের হাঁটাচলা করতে হয়। আজকে তো তোমার একটার পর একটা গান ধরো সফল হচ্ছে, মানুষ প্রচণ্ড ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, রাস্তাঘাটে চলতে চলতে যখন নিজের গানগুলো শোনো বাজছে কোথাও, কি ফিল হয়? এটা একটা অদ্ভুত ফিল হয়, মানে এই ফিলিংটা মানে সত্যি এক্সপ্লেন করা মুশকিল। কারণ এখন অনেকটা সয়ে গেছে। প্রথম যখন হতো তখন প্রচণ্ড আনন্দ হতো, এবং প্রথম আমার মনে আছে প্রেমে পড়া বারণ যেদিন রিলিজ করেছিল সেই দিন থেকেই গানটার নানা রকম কভার আমার কাছে আসতে শুরু করে, লোকে ট্যাগ করছে সারাক্ষণ ফেসবুক জুড়ে। প্রচণ্ড সফল ছিল। হ্যাঁ, মানে ওই মুহূর্ত থেকেই, হ্যাঁ, ওইটা আমি তখন একটা অদ্ভুত লাগছে যে আমার তৈরি করা কোনো একটা গান অন্য কেউ গাইছে, ওইটা তো প্রথম ঘটছে আমার জীবনে তখন। তো ওইটা একটা অদ্ভুত আনন্দ দিয়েছিল যে, এবং বিভিন্ন লোক বিভিন্নভাবে ইন্টারপ্রেট করছে। এখন তো এত কভার শুনি, এখন ওই জিনিসটা হয়ে গেছে, মানে হয়ে গেছে, সয়ে গেছে। এখনও খুব ভালো লাগে, মানে কেউ আমার গান গাইলে খুবই ভালো লাগে, কিন্তু তখন আনন্দটা একটা আলাদা ছিল আর কি। বাড়ির লোকের কি রিয়াকশন ছিল তখন, বা বন্ধু বান্ধবদের যারা পাশে থেকেছে প্রথম থেকে? হ্যাঁ, মানে তারা, বাড়ির লোক অফকোর্স, মানে তারা ছাড়া তো আমি কিছু করতেই পারতাম না, তো তারা প্রচণ্ড খুশি। বন্ধুবান্ধব যারা সত্যি শুভাকাঙ্ক্ষী আর কি, এবং আমাকে প্রচুর লোক বলে যে তোর এই সাকসেসটা,
এটা আমাদের নিজেদের সাকসেস মনে হয়, মানে এবং প্রচুর লোকে বলে তোর এই জার্নিটা একটা ইন্সপিরেশান আমাদের কাছে, মানে যারা আমাকে খুব কাছ থেকে দেখেছে ওই সময়, যে আমি যেভাবে বড় হয়েছি বা আমি যেভাবে এগিয়েছি, আমি যেভাবে, মানে আমার একটাই অস্ত্র ছিল যে আমার কাজের প্রতি ডেডিকেশান, মানে আমার অনেস্টি। হ্যাঁ, আমার আর কিছু ছিল না। আমি খুবই, আমার পিআর স্কিল বা প্রচণ্ড বলিয়ে কইয়ে নই, আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, প্রচণ্ড একেবারেই, মানে ওই দৌড়াদৌড়ি হাসিল করে আর কি। সুন্দর কথা বলো তুমি, সেটা না বললেই নয় আর কি। তো তার ফলে তারা দেখেছে যে মানে এই যে একটা মানুষের চেষ্টা থাকলে হয়তো হয়, সৎ চেষ্টা থাকলে কিছু তো একটা রিওয়ার্ড সে পায়। কিন্তু এই যে যেরকম কিছু বন্ধুবান্ধবের কথা তুমি বললে মুম্বাইতে, সেরকম বন্ধুবান্ধব কি প্রথমে তুমি কলকাতায় তৈরি করতে পারোনি? না, কলকাতায় তো বন্ধুবান্ধব ইন্ডাস্ট্রির, মানে ইন্ডাস্ট্রিতে কাউকে আমি চিনতামই না, কি করে আমি বন্ধুবান্ধব সে তো তৈরি তুমি করব? মুম্বাইতেও চিনতে না, হ্যাঁ, সেখানেও নতুন করে তৈরি, মানে সেই নতুন করে তৈরি বন্ধুবান্ধব এখানে হলো না। খর্দায় থেকে আমি কারোর সাথে কমিউনিকেট করে বন্ধুবান্ধব হতে গেলে কি আমাকে তাদের সাথে দেখা করতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এবার কি, বম্বেতে আমি এমন একটা জায়গায় থাকতাম যেখানে আমার কাজের সুবাদে হয়তো আমি কোনো প্রোডাকশন হাউসে গেছি, সেখানে কেউ একটা এলো, সেখানে তার সাথে আমার একটা বন্ধুত্ব হলো, বা আমি একটা কারোর কোনো একটা অকেশানে গেছি, সেখানে দুটো মিউজিশিয়ান এলো, সেই মিউজিশিয়ানের সাথে আমার কথা হলো, একটা বন্ধুত্ব হলো। এই যে এক্সপোজারটা, এটা আমি বম্বেতে গিয়েই পেয়েছিলাম। এখানে আমি খর্দায় থাকতাম, তো খর্দায় তো সেই অর্থে উত্তর কলকাতার উত্তর দিকে, এবং মানে খর্দায় তো ওই এক্সপোজারটা কখনোই আশা করা যায় না। এবং আমি না কাউকে চিনি, আমি বাড়িতে বসেই গান মানে বানাচ্ছি কিছু, হ্যাঁ, তো ওই রিচ করাটা খুব মুশকিল ছিল। এই যে টলিউড আর বলিউড দুটো জায়গায় কাজ করলে, কি পার্থক্য দেখলে, কাজের কি পার্থক্য দেখলে দুটো জায়গায়? তোমার কাজ তো একই ডেফিনেটলি, কিন্তু দুটো জায়গায় ওয়ার্ক কালচার নিয়ে কি ভাবলে, কি বুঝলে? ওয়ার্ক কালচারে অনেকটাই ডিফারেন্স আছে, আর যেহেতু আমি বম্বেতে আগে কাজ করেছি, তারপরে আমি কলকাতায় এসে কাজ করেছি, তো ওই মানে পুরো ওয়ার্ক কালচারের ডিফারেন্সটা আমার খুব চোখে পড়েছে এবং সেটা রিয়েলাইজ করেছি আমি। বম্বেতে যেমন খুব ফাস্ট, মানে আজকে একটা জিনিস চাই তো আজকে এই মুহূর্তেই চাই, তোমাকে অ্যাভেলেবল হতে হবে, তোমাকে অ্যাভেলেবল হয়ে সেটা কাজটা করতে হবে এবং কাজটা ডেলিভার করতে হবে, নয়তো তুমি কাল থেকে আর তোমাকে ডাকবে না তারা। এতটাই কাট টু কাট এবং এতটাই ফাস্ট এবং এতটাই স্ট্রিক্ট টাইম কনস্ট্রেন্টের মধ্যে কাজ করতে হয়, সেইটা একটা না খুব ভালো অভ্যাস তৈরি করে দেয় বম্বে। হ্যাঁ, মানে বম্বে আমাকে প্রচণ্ড নানা দিক থেকে শেপ আপ করেছে। বম্বের এক্সপিরিয়েন্স, মানে মানুষ হিসাবে, অ্যাজ আ পার্সন, অ্যাজ আ মিউজিশিয়ান, কমপ্লিটলি আমাকে শেপ আপ করেছে বিভিন্ন দিক থেকে। তো ওই জিনিসটা তখন আমার অভ্যাস হয়ে গেছে যে আমাকে ডেলিভার করতে হবে, আমাকে টাইমে ডেলিভার করতে হবে, মানে আই হ্যাভ টু বি ভেরি ফাস্ট। শুধু ভালো কাজ করলে হবে না। আমি 6 মাস ধরে একটা ভালো কাজ করছি, কোনো তার ভ্যালু নেই বম্বেতে, তোমাকে ওটা 6 ঘন্টার মধ্যে ডেলিভার করতে হবে। তো এই যে এই অভ্যাসটা হয়ে গেছে আমার প্রথম ধরো 4-5 বছর, 2014 থেকে 18-19 অবধি। তারপরে 19 অনওয়ার্ডস যখন আমি কলকাতায় এসে কাজ করা শুরু করলাম, তখন দেখলাম যে একেবারে আলাদা কলকাতায় কাজ করাটা। হ্যাঁ, এখানে অনেক রয়ে শোয়ে, আজ হবে না কাল হবে, হ্যাঁ, এই সব কিছুই কাল আর কি এখানে। তো এইখানে এভাবেই কাজ হচ্ছে এবং সেটা মানে এটা একটা বাঙালির নেচার আর কি, যে একটু ল্যাদ খেয়ে রয়ে শোয়ে ব্যাপারটা হবে। তো সেটা এইখানে এইরকম গতিতেই হয় ব্যাপারটা। সেটা আমার সাথে প্রথমে মানে এটার সাথে অ্যাকাস্টমড হতে একটু টাইম লেগেছিল, কালচার শক হয়েছিল। হ্যাঁ, এবং তারপর আরও অনেক কিছু ব্যাপার আছে, মানে প্রফেশনালিজমের একটা বিস্তর ডিফারেন্স রয়েছে। এখানে অনেকটা বেশি পার্সোনাল ব্যাপারটা। বম্বেতে যেমন ইটস ভেরি প্রফেশনাল, মানে তোমাকে কাউকে চিনতেও হবে না, কারোর সাথে মানে পার্সোনাল র্যাপও রাখতে হবে না কাজ পেতে গেলে। তোমার কাজ যদি ভালো হয় এবং তুমি যদি সেই কাজটায় তুমি ভালো হও, তুমি কাজ করতে পারবে। কিছু একটা বেসিক বন্ধুত্ব বা একটা বেসিক ভাইব ম্যাচ করা, সেটা তো সবসময়ই দরকার হয়, কিন্তু কলকাতায় আবার একটু অন্যরকম না। কলকাতায় মানে আমি এর সাথে কাজ করব, আমি তার সাথে কাজ করবে, এইগুলো আছে, কারণ তারা পার্সোনালি কানেক্টেড। একটু লবি ব্যাপারটা আছে, লবি সব জায়গাতেই আছে, লবি বম্বেতেও আছে, সব জায়গাতেই লবি আছে। মানে আমি বলছি যে এই যে পার্সোনাল ব্যাপারটা, মানে আমি বম্বেতে এমন অনেকের সাথে কাজ করেছি যাদেরকে হয়তো পার্সোনালি আমার পছন্দও হয়নি, বা যারা হয়তো আমার সাথে পার্সোনালি কানেক্ট করেনি, কিন্তু জাস্ট কাজ করেছি এবং একাধিক কাজ করেছি, বুঝতে পেরেছো?
এই পার্থক্যটা আছে আর কি। তো এটা দুটো শহরের দুরকম কালচার, দুরকম ওয়ার্ক কালচার, দুরকম মানসিকতা, এইভাবেই দুটো শহর দুভাবে ওয়ার্ক করে আর কি। এই যে বম্বে আর টলিউড, মানে আমাদের কলকাতা, বলিউড টলিউড, এখানে তো তোমার একটা ফিনান্সিয়াল ডিফারেন্স আছে প্রচণ্ড হ্যাঁ। পরিমাণ কাজের ক্ষেত্রে। হুম। সেটা কখনো মনে হয়নি যে এটা কেন হবে? কেন হবে মনে হয়নি, কারণ হচ্ছে যে দুটো মার্কেট সম্পূর্ণ আলাদা, দুটো ইন্ডাস্ট্রির সাইজ সম্পূর্ণ আলাদা। বম্বেটা একটা হিউজ ইন্ডাস্ট্রি, সেখানে কলকাতা তো ছোট্ট ইন্ডাস্ট্রি। কলকাতা ছোট্ট ইন্ডাস্ট্রি অনুযায়ী ছোট্ট বাজেটই হবে, বম্বেতে হিউজ ইন্ডাস্ট্রি অনুযায়ী বাজেটও হিউজ হবে। এবার এই ডিসপ্যারিটিটা, মানে আমি জানি না যদি এটা আমি বলি যে কেন এই ডিসপ্যারিটি, এখানে এত কম, মানে কম টাকা কেন পাচ্ছি বম্বেতে, সেটা বলাটা বোকামি, ওইটা নয়। ডিসপ্যারিটিটা কেন হবে সেটা ভেবে লাভ নেই, কিন্তু আস্তে আস্তে গ্রো করাটা ইম্পর্টেন্ট, যে আমরা কি ছোট থেকে আস্তে আস্তে বাড়ছি, সেইটা ইম্পর্টেন্ট। সেইটা যদি না হয় তখন একটু সমস্যা আছে। কি মনে হচ্ছে সেই চেঞ্জটা? জানি না, এখন তো একটা খুব ডার্ক ফেজ যাচ্ছে সবাই বলে চারপাশে, এবং সেটা আমারও মনে হয় যে সব মিলে আর কি, মানে স্পেশালি পোস্ট কোভিড, কোভিডের পর কিন্তু সিচুয়েশানটা বেশ খারাপ হয়েছে। সেটা বম্বেতেও তার প্রভাব পড়েছে, কিন্তু বম্বে বম্বে ওই প্রভাবটা হয়তো কাটিয়ে উঠেছে কিছুটা। ওভারঅল একটা রিসেশন তো হয়েছে পৃথিবীতে আফটার কোভিড, কিন্তু কলকাতায় তো খুবই ওটার ধাক্কা মানে লেগেছে আর কি, এবং চেষ্টা চলছে, সবাই চেষ্টা করছে। তার মধ্যেও তোমার এত ভালো ভালো গান একটার পর একটা আমরা শুনতে পাচ্ছি, এর পেছনে রহস্যটা কি? ভালো গানের পেছনে রহস্য নেই কোনো। ভালো গানের পেছনে জানি না, মানে আমার গানগুলো খুব অর্গ্যানিক। হ্যাঁ, এইটা একটা কারণ বলে আমার মনে হয় যে মানুষ এত রিলেট করে। আমি কখনো এমন কিছু করি না যেটাতে আমি বিশ্বাস করি না। এমন কিছু কাজ কখনো কখনো করতে হয় যে কিছু কাজ আমি পছন্দ করছি না, এটা হয়তো আমার অতটা পছন্দ হলো না, সেটা আলাদা। কিন্তু বিশ্বাসের জায়গাটা, সেইটা, ওই কনভিকশানটা থেকে আমি কাজ করি যে কোনো কাজ, এবং সেই কনভিকশানটা যদি ঠিক থাকে, আমার মনে হয় অডিয়েন্স রিলেট করতে বাধ্য সেটার সাথে, এবং সেইটা এখনও অবধি আছে। আমি আরেকটা হয় যে এটা একটা লাকেরও ব্যাপার, যে আমি কাজগুলো করছি আর এটা অডিয়েন্সে ভালো লাগছে, এটা জানি না, মানে এই লাক ফ্যাক্টরটা কতদিন থাকবে। যেদিন থাকবে না সেদিন আর হবে না। নিশ্চয়ই থাকবে সব সময়। তুমি যদি অনেস্ট থাকো নিজের কাজ নিয়ে, কেন থাকবে না? এটা একটা প্রবাবিলিটিরও ব্যাপার, মানে পুরো জিনিসটার একটা টাইম হয় প্রত্যেকটার। এই জিনিসটা এই টাইমে খাপে খাপ হতে হয় আর কি। বলে না যে মানে এটা ব্যাটে বলে হচ্ছে না, অনেকে বলে যে ব্যাটে বলে হচ্ছে না। এই ব্যাটে বলে হওয়ারও একটা টাইম থাকে, যেটাকে ক্রিকেটে টাইমিং বলে। তো ওই টাইমিংটা হচ্ছে, একটা সময় টাইমিং হবে না। আমি ওগুলো নিয়ে অত ভাবি না যে কেন এই গানটা, মানে এরকম প্রচুর গান আছে যেগুলো আমার মনে হয় খুবই ভালো, হ্যাঁ, কিন্তু সেই গানগুলো মানুষ শোনেইনি বা শুনলেও রিলেট করছে না। তো সেইটা প্রথম মনে হতো যে বাবা, এই একটা এত ভালো গান সেরকমভাবে অ্যাকসেপ্ট করলো না লোকজন, কিন্তু এখন আর মনে হয় না। ওটাই ম্যাচিউরিটি আমার মনে হয়। রণজয় ভট্টাচার্য একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে এখন, এটা ফিল করো? আমি ঠিক বুঝতে পারি না এই ব্র্যান্ড, এই ব্যাপারগুলো না, আমি অতটা কনসাস নই, এবং আমি ঠিক জানিও না কোনটায় হলে এক্স্যাক্টলি ব্র্যান্ড হয়, কোনটা হলে ব্র্যান্ড হয় না। এবং প্রচুর চারপাশে লোকজনকে দেখি প্রচুর এফোর্ট দেয় যে আমাকে ব্র্যান্ড তৈরি করতে হবে, আমার নিজের একটা ব্র্যান্ড। আমার মনে হয় না ওরমভাবে মানে চেষ্টা করে এফোর্ট দিয়ে, হ্যাঁ, ব্র্যান্ড তৈরি করা যায়। ব্র্যান্ড এগুলো না, মানে খুব কর্পোরেট টার্ম আমার মনে হয়। মানে আমার কাজটাই আমার ব্র্যান্ড। তুমি যদি ব্র্যান্ড বলো, আমার মনে হয় পার্সোনালি যে কোনো শিল্পীর সাফল্য সেটাই যখন তার ব্যক্তিসত্তার চেয়ে তার শিল্পী সত্তাটা বড় হবে, এবং তার কাজটা তার থেকে বড়। আমি এটাতে খুবই খুশি হব যদি তুমি বলো যে আমি তোমায় চিনতামই না, কিন্তু তোমার এই গানটা শুনেছি, আমি এটাই খুব খুশি হব। কিন্তু প্রচুর লোক সেটা রেগে যেতে পারে, কি তুমি আমায় চেনো না? বুঝতে পেরেছো? মানে এই যে নিজেকে অত্যন্ত সিরিয়াসলি নেওয়া, আমি একেবারেই নিজেকে অত সিরিয়াসলি নিই না, আমি কাজটাকে খুব সিরিয়াসলি নিই। তোমার সাথে এতক্ষণ কথা বলে আমার এটাই মনে হলো, তাই এই প্রশ্নটা করলাম। যেমনটা মনে হয়েছিল তুমি ঠিক সেরমই উত্তরটা দিলে। প্রেডিক্টেবল তাহলে খুবই। আমি না, কেননা একটা মানুষ তার কথা শুনে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে তার কাছে তার কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, বাদ বাকিটা
নিজে থেকে আসবে? আসলে আসবে, না আসলে না আসবে, মানে ওটা নিয়ে ভাবিতে হলে চলবে না আর কি। এই যে এত সাফল্য, এই যে এত লাইফের স্ট্রাগল, এগুলো শেয়ার করার জন্য একজন আছে নিশ্চয়ই। স্পেশাল কেউ আছে না আছে অফকোর্স, মানে দেখো মানুষ প্রত্যেকটা স্টেজে কারোর সাথে বেশি কানেক্ট করে, কারোর সাথে ডিসকানেক্টেড ফিল করে, এবং এরকম আমারও হয় যে মানে কারোর সাথে বেশি কানেক্টেড ফিল করছি, এর সাথে অতটা কানেক্টেড ফিল করছি না। অফকোর্স সেটা তো থাকেই, সেটা তো অফকোর্স আছে। এবং মানে এই যে জিনিসগুলো শেয়ারিংয়ের জায়গাটা, ওই শেয়ারিংয়ের জায়গাটা খুব স্ট্রং। মানে তুমি খুব সুন্দর করে প্রশ্নটা এড়িয়ে গেলে, তাই তো? না না, তোমার উত্তর দিলাম তো প্রশ্ন। আমার প্রশ্নের উত্তরটা তুমি দিলে না, তোমার প্রশ্নের উত্তর মানে দিয়ে দিয়েছি। প্রশ্নের উত্তরটা তুমি একটু মিষ্টি করে এড়িয়ে গেলে, তাই তো? তাহলে তখন তুমি বলতে চাইছো না, তাহলে আর জোরাজোরি করে লাভ নেই। এই যে তোমার গানের জগতে আসার পর অনেক মানে আইকনিক সিঙ্গারদের সঙ্গে কাজ করা, সোনু নিগমের সাথে কাজ করেছো, অরিজিৎ সিং এর সঙ্গে কাজ করেছো, মানে আমি ওনাদের পাগল ফ্যান আর কি, মানে প্রচণ্ড ভালো লাগে। মানে তখন তোমার কি ফিলিংস ছিল যখন কাজ করলে তাদের সঙ্গে? এক এক করে যাই। সোনু নিগম। হ্যাঁ, সোনু নিগমের সাথে কাজ করাটা খুবই হঠাৎ করে হয়েছে আর কি, একেবারেই মানে 2-3 দিনের মধ্যে হয়েছে ব্যাপারটা, এতটাই তাড়াতাড়ি হয়েছে। এবং তার ফলে আমার মানে ব্যাপারটা হজম হতেও একটু সময় লেগেছে যে সোনু নিগম আমার গান গাইছেন আমাদের সত্যি। ছোটবেলা, তাই না? হ্যাঁ, মানে সোনু নিগমের আমি বীভৎস ফ্যান, মানে পাগলের মতো ফ্যান সোনু নিগমের। তো তো হঠাৎ করে যখন আমার কাছে এলো অপরচুনিটি যে এই গানটা সোনু নিগম গাইবেন, তখন আমি সত্যিই মানে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে আমরা ইয়াশরাজ স্টুডিওতে গেলাম, উনি একটা টাইম দিলেন, দিয়ে উনি গানটা প্রথমে শুনলেন, শুনে প্রথমে লিখলেন গানটা, ফোনেটিক্যালি লেখা আর কি, ফোনেটিক্যালি। এবং সেটা আমি মানে আমাকে বললেন যে তুমি ফোনেটিক্যালি আমাকে বলে দাও, যেহেতু বাংলাতে একদম। ভাষা, তো বাংলা ভাষাটা ওনারা অবাঙালি বলে ওনাদের ফোনেটিক্যালি না বোঝালে বা না বললে ওনাদের উচ্চারণটা ঠিকঠাক হবে না। তো ওই রকমভাবেই আমি ফোনেটিক্যালি ওনাকে বুঝিয়ে লিখলেন। উনি একটা খাতা মেনটেন করেন লম্বা, প্রথমে তাতে লেখেন যে কোন সিনেমা, কে মিউজিক ডিরেক্টর, কে, পুরো ডিটেল আর কি। হ্যাঁ, তো পুরো প্রসেসটা আমি দেখছিলাম যে ফ্যাসিনেটিং আর কি খুব। এবং ওনার না একটা অরা আছে, সোনু নিগম যখন ঢুকলেন, তো ওই একটা অরা থাকে না কিছু কিছু মানুষের, ওটা আছে। এবং অত্যন্ত কোলাবোরেটিভ, অত্যন্ত মানে ওই যে আদান প্রদানের জায়গাটা, যে মানে আমি সোনু নিগম এইটা কখনো মানে উনি একেবারেই ফিল করাননি। এবং গেয়েছেন, মানে ওনার গাওয়া নিয়ে তো কিছু বলার নেই, এক্সপিরিয়েন্সটা সত্যি আমার ওই যে মানে উনি কত মানে 45 মিনিট, 1 ঘন্টা লাগলো টোটাল সব মিলে গানটা, মানে উনি ফ্লোরে ঢোকা থেকে গানটা গেয়ে উনি বেরিয়ে যাওয়া, এই যে এত তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, পুরো জিনিসটা 1 ঘন্টা। তার আগে আমরা গেছিলাম, মানে তার আগে বেসিক্যালি 7:30টার সময় টাইম দিয়েছিলেন উনি। তো তারপর গানটা শুনে বললেন যে রণজয়, আমার এর আগে 2টো গান গাইতে হবে, তো ওই গানগুলো খুব সফট, কিন্তু তোমার গানটা খুব পাওয়ারফুল গান, ইটস এ ভেরি অ্যাগ্রেসিভ সং, আমাকে গলাটা চেঞ্জ করতে হবে। তো আগে আমি ওই গানগুলো গেয়ে দিই, সফট গানগুলো গেয়ে নিই, তুমি একটু অপেক্ষা করো নিচে, ওইটা হয়ে গেলে আমি তোমায় ডাকছি, তারপর আমরা তোমার গানটা লাস্ট করব। তো তারপর আমরা ওই ডিনার করে এলাম, তারপর ওই 11টা 11:30 থেকে ওই 12:30 পৌনে 1টার মধ্যে জিনিসটা র্যাপ আপ। এবং এত সুন্দর মানে বলছি যে এই গলার আওয়াজটা ওই বিজয় দয়াল, যিনি রেকর্ডিস্ট ইয়াশরাজের, ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র রেকর্ডিস্ট, উনি বললেন যে এই সোনু নিগমের, আমি গত 21 বছর ধরে সোনু নিগমকে রেকর্ড করছি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড দিস ভয়েস অফ সোনু নিগম এভার ইন মাই লাইফ। মানে এই গলাটা এর আগে কেউ কোনোদিন শোনেইনি আর কি, এমন একটা অদ্ভুত রেন্ডিশন, এমন একটা অদ্ভুত টেক্সচার উনি বার করলেন গানটা শোনার পর। এবং তারপর আমাকে বলছেন, এটা কি ঠিক আছে, এটা তুমি বলো, তুমি বললে তবেই আমি এগোবো। মানে এই যে এতটা কোলাবোরেটিভ বিইং সোনু নিগম, আমি বলছি যে না এই জায়গাটা একটু অন্যরকম করুন, বলে এটা ভালো লাগছে। এই যে এই কন্টিনিউয়াসলি এটা হতে হওয়া, এইটা কিন্তু সত্যি শিক্ষণীয়। মানে তোমার ওই ফ্যান বয় মোমেন্টটা কিরকম ছিল ওনার সঙ্গে? দুর্দান্ত, মানে ওটা তো বলাই বাহুল্য, মানে কিছু বলার নেই। এবং ওনার সবচেয়ে ভালো লাগলো যেটা, যে ওনার এই যে একটা ইয়াং কম্পোজার, আর উনি সোনু নিগম, তো এই যে এই
এই ভাইবটা অনেকে হয় না যে আমি প্রচণ্ড ফেমাস বা আমি প্রচণ্ড নাম করা আর তুমি একটা নতুন, তো একটা অদ্ভুত ভাইব দেয় তারা। তো সেইটা একেবারেই নেই, সেটা একেবারেই নেই এবং সেটা একেবারে আমি পাইনি। এবং সেটা খুবই দুর্দান্ত এক্সপিরিয়েন্স, একটা মনে রাখার মতো এক্সপিরিয়েন্স। এবার আসবো অরিজিৎ সিংয়ে। অরিজিতের ব্যাপারটা, গানটা হতে প্রায় 1 বছর সময় লেগেছে। 1 বছর? মানে 1 বছর আগে আমি অরিজিৎকে গানগুলো পাঠানো হয়েছিল, মানে আমি পাঠিয়ে রেখেছিলাম। তো তারপরে ছবিটাও মানে 1 বছর পরেই রিলিজ করেছে। তো গানগুলো ঠিক ছবিটা রিলিজের আগে অরিজিৎ গিয়ে পাঠিয়েছে। মাঝখানে একটু টেনশন হয়ে গেছিলো আমাদের সবার, আমার পরমদার, যে আদৌ গানগুলো আমরা অরিজিতের গলায় পাবো কি না, নাকি অন্য কাউকে দিয়ে গাওয়াতে হয় বা কিছু, কারণ ম্যাচ করছিল না। অরিজিৎ প্রচণ্ড ব্যস্ত ছিল ট্যুর নিয়ে, ওর লাইভ কনসার্টস অ্যান্ড অল রেকর্ডিং। তো তারপর মাঝখানে ওর গলা খারাপ হয়ে গেছিলো, হ্যাঁ গলা খুব খারাপ অবস্থা ছিল। তো আমাকে বললো, রণজয় আমার কিছুটা টাইম দাও, গানগুলো এত ভালো, আমি একটু টাইম, 3টে গান ছিল বিয়ে বিভ্রাটে, তো 3টে গান এত অসাধারণ গান যে আমি একটু টাইম নিয়ে গাইতে চাই, সেই টাইম স্প্যানটা আমি বার করতে পারছি না। তাই বললাম ঠিক আছে ইউ টেক ইউর টাইম। তো তারপরে লাস্ট মোমেন্টে, মানে একদম প্রায় আমাদের অ্যালবাম মাস্টার দেওয়ার ডেডলাইন এসে গেছে, সেই সময় মানে সেইটা খুবই আমরা টেনশানে আছি আর কি। ওই সময় অরিজিৎ একদিন রাত 3টের সময় ফোন করেছে। হ্যাঁ, আমি এমনি জেগে থাকি 3টে-4টে অবধি, এমনি জাগি আমি। তো 3টের সময় ও ফোন করেছে রাত্রেবেলা, বলছে যে এই গানটা গেয়েছি, আবার শোনো তো, শুনে বলো কেমন লাগছে। তো আমি তো ও যেটা গেয়ে পাঠিয়েছে সেটা শুনে বলছে, মানে আমি বললাম এর অসাধারণ, মানে জিয়া তুই ছাড়াটা প্রথমবার আমি খালি গলায় শুনছি, তখন মানে অভূতপূর্ব একটা অনুভূতি হচ্ছে। এবং তো আমাকে বলছে যে না প্রশংসা করো না, চেঞ্জ কি আছে বলো। আমি বললাম কোনো চেঞ্জ নেই, হ্যাঁ তুমি যা গেয়ে দিয়েছো কোনো চেঞ্জ নেই। ফাইনাল রেকর্ডিংই ও করে পাঠিয়েছে আর কি, ও তো ওখান থেকেই করে পাঠায়, জিয়াগঞ্জ থেকে। প্রচণ্ড ভালো, মানে কিছু বলার নেই আর কি। তো তারপর ওই 3টে গানই 2-3 দিনের মধ্যেই আমাদের হয়ে গেল। এবং তারপর ও খুব খুব প্রশংসা করলো গানগুলোর কম্পোজিশনের, বললো এই ধরনের কম্পোজিশন তো বাংলায় খুবই কম হয় এবং এটা করো, তুমি এটা চালিয়ে যাও, এই কাজগুলো, এই যে একটু মান্না দে জোনে, এই যে কম্পোজিশনাল অ্যাসপেক্টসগুলো। তো ওর সাথে আমার খুবই ভালো ওই সময় কথাবার্তা হয়েছিল। তারপরেও ইনফ্যাক্ট আমার একটা গান গেয়েছিল নিষ্পলক বলে, সেটাও ওর খুব ভালো লেগেছিল। সামনাসামনি রেকর্ডিংয়ে কখনো থেকেছো? না, অরিজিতের সাথে সামনাসামনি আমি কখনো রেকর্ডিংয়ে থাকিনি। মানে এটা থাকলে আরও একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, তাই না? হ্যাঁ, এটা থাকলে তো খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে। এখন আর যারা গান গাইছেন, যারা সিঙ্গার রয়েছে, তাদের মধ্যে কার গান তোমার খুব ভালো লাগে? মানে কাদের সঙ্গে কাজ করতে চাও আর কি ফিউচারে? প্রচুর এরকম প্রচুর নাম আছে। তার মধ্যে একটা নাম সিড শ্রীরাম, দুর্দান্ত সিঙ্গার। আর বিশাল মিশ্রা খুব ভালো এখন করছে। বিশাল মিশ্রা ফ্যান্টাস্টিক, মানে খুবই ভালো। এরকম প্রচুর, আমি তো বলছি মানে এরকম প্রচুর আছে যারা দুর্দান্ত সিঙ্গার, আস্তে আস্তে তারা লাইমলাইটে আসছে বা ফোরফ্রন্টে আসছে, আরও আসবে তারা ভবিষ্যতে। তো এরকম প্রচুর সিঙ্গার আছে যাদের সাথে কাজ করতে চাই। নতুনদের সঙ্গে কাজ করতে চাও? হ্যাঁ, আমি তো বরাবরই নতুনদের সাথে কাজ করি এবং একেবারে আনকোরা নতুন লোকজনদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে। এবং তাদের মধ্যে একটা ফ্রেশনেস থাকে, তাদের মধ্যে কোনো ব্যাগেজ থাকে না। সবসময়ই আমি নতুনদের সাথে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। কেননা যারা নতুন, তুমি যেরকম বলছিলে যে কোথায় যাব, কার সঙ্গে যোগাযোগ করব বুঝতে পারছিলে না, এরকম তো যারা এখন নতুন তারাও হয়তো এরকম জায়গা খুঁজছে যে কোথায় যাব, কার সঙ্গে যোগাযোগ করব, তাহলে তারা তোমার কাছে যেতে পারে। অবশ্যই, এনি টাইম। একটা কথা অনেকেই বলেন যে রণজয় খুব বেশি কথা বলে না, কিন্তু আমি তো আজকে দেখছি রণজয় দা খুব ভালো কথা বলছে। ব্যাপারটা কি বলো তো? মানে তুমি কি অ্যাম্বিভার্ট, মানে কখনো ইন্ট্রোভার্ট, কখনো মনের কথা খুব সুন্দর করে গুছিয়ে বলো? হ্যাঁ, সেটা ঠিক, অ্যাম্বিভার্ট বোধহয়, ভাবিনি এটা নিয়ে কখনো, কিন্তু তাই হয়তো। কারণ হ্যাঁ, মানে আমার কখনো প্রচুর কথা বলি, কখনো আবার একেবারেই কথা বলি না। মানে কোনো জায়গায় আমার একেবারে কথা বলতে ইচ্ছা করে না আর কি, যে কি কথা বলবো এখানে আর কি, একেবারে ওই ভাইবটাও পাই না, বা আমি নিজের একটা শেলে থাকি আর কি। আবার কখনো প্রচুর কথা বলি, মানে ইট ডিপেন্ডস, মানে অ্যাবসলিউটলি এটা একটা ভ্যারিয়েবল ফ্যাক্টর আর কি। অনেক সময় বলে যে শিল্পীরা নাকি মাঝে মধ্যে খুব জোন আউট করে যান, মানে ওরা ওই জোন থেকে বেরিয়ে নিজের একটা আলাদা জগতে চলে যায়। তোমারও হয় এরকম? না,
একেবারেই হয় না, কারণ আমি নিজেই এমনিতেই সবসময় নিজের জোনেই থাকি, আমার আলাদা করে কখনো একটা অন্য জোনে যেতে হয় না। মানে তুমি সবসময় নিজের জন্যই থাকো? হ্যাঁ, মানে আমি তো মানে আমার যে স্টুডিওটা আমার এখানকার বাড়ির, তো সেই বাড়ির স্টুডিওটার মধ্যে আমি দিনে 18-19 ঘন্টা কাটাই, সেখানেই আমি থাকি, তো ওইটাই আমার জোন। হ্যাঁ, আমি হয়তো শুধু রাত্রেবেলা শোয়ার জন্য আমি স্টুডিও থেকে বেডরুমে যাই, তাও কখনো কখনো আমার ল্যাদ লাগে, আমি স্টুডিওতেই ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আর ওইটুকু হেঁটে যে যাব ওইটাও ইচ্ছা করে না। মানে এতটা ভালোবাসার জায়গা মানে স্টুডিওটা? ওখানেই থাকে, আমি শুয়ে থাকলেও আমি স্টুডিওতেই সোফাতে শুয়ে পড়লাম, একটু শুলাম, গাটা এলালাম আর কি। আবার কখনো কখনো জানলাটা খুলে বাইরে প্রকৃতি দেখতে ইচ্ছা করলে স্টুডিও থেকেই জানলা খুলে প্রকৃতি দেখে নিই। হ্যাঁ, আবার কাজ করি বা কিছু ইউটিউব ভিডিও দেখছি, কিছু গান শুনছি, তো ওখানেই কাটে। তো আমি ওই জোনটার মধ্যেই সবসময় থাকি। বা আমি ধরো খাওয়ার সময় বাইরে বেরোলাম, তো কিছু খাচ্ছি কিন্তু মাথার মধ্যে কিছু একটা চলছে, হ্যাঁ, যে কিছু একটা হয়তো সাবমিশন আছে, কাউকে কিছু পাঠাতে হবে করে, সেইটা কি হতে পারে, এবং সেই যে একটা ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় চলা, ওটা কিন্তু আমার খেতে খেতেও চলছে, স্নান করছি, বাথরুমে, মানে অন্য যা কাজ করছি, বাইরে বসে আছি, ব্যালকানিতে কখনো বসলাম, সেই সময়ও ওটা চলছে আর কি। আবার ব্যাক টু স্টুডিও। আমরা তো তোমাকে গান গাইতেও শুনছি, তুমি গান লেখো, তুমি গান কম্পোজও করো। সবার কাজ যদি একা করো তাহলে বাকিরা কি করবে? না, আমি কিন্তু আমার প্রধান পছন্দের জায়গা হচ্ছে গান তৈরি করা, গানে সুর করা। এবার লিরিক্স লেখাটা না আমার খুবই কি বলবো, খুব একটা অর্গ্যানিক জায়গা থেকে আমি লিরিক লিখি। নট নেসেসারিলি আমার সব গানের লিরিক আমারই লেখা। আমি প্রচুর অন্য লিরিসিস্টের লেখা গান কিন্তু কাজ প্রচুর করি। লেখো? প্রচুর লিখি না, কমই লিখি, কিন্তু আমার লিরিক্স, আমার লেখা গানের সংখ্যা প্রচুর হয়েছে রিলিজ হওয়া, কিন্তু আমার না লেখা গানের সংখ্যা নিজের লেখা গানের চেয়ে বেশি। তো আমি লিরিসিস্ট বলতে নিজেকে একটু দ্বিধাবোধই করি, হ্যাঁ, কারণ আমি লিরিসিস্ট নই। কিন্তু আমি অর্গ্যানিক্যালি কিছু জিনিস লিখি, সেইটা হয়তো মানুষ রিলেট করে ফেলেছে ঘটনাচক্রে, তো তখন লোকে আমাকে লিরিক্স বলে এবং প্রাইজও পেয়েছি, মানে অ্যাওয়ার্ডও পেয়েছি। কিন্তু আমাকে সবচেয়ে বেশি টানে, আমাকে সবচেয়ে বেশি ফ্যাসিনেট করে, সবচেয়ে বেশি ভাবায় হচ্ছে সুর। তো আমার আসল জায়গা সুরের জায়গা। মানে এরকম ধরনের তো আরও অনেকে আছেন এই ইন্ডাস্ট্রিতে, যারা নিজেরাই গান লিখছেন, সুর দিচ্ছেন, গাইছেন, যেমন অনুপম দা। তো কখনো তাদেরকে অনেক সময় আমরা দেখি তারা কিন্তু খুব সামনে এসে কাজটা করেন, স্টেজে অনেক বেশি দেখা যায়। তোমাকে তুলনামূলক অনেকটা কম দেখতে পাই আমরা, কেন? কারণ হচ্ছে যে আমি শুধু গান লেখা, সুর করা, গান গাওয়া এগুলো করি না, আমি তার সাথে একটা সবচেয়ে বেশি টাইম টেকিং কাজটা নিজে করি, যেটা হচ্ছে মিউজিক প্রোডাকশান, মিউজিক অ্যারেঞ্জমেন্ট। এবারে ওইটা একটা খুব টাইম টেকিং কাজ, মানে আমার নিজের গান আমি নিজে অ্যারেঞ্জ করি, আমার সাউন্ডটা আমার নিজের। তো তার ফলে কি হয়, ওটা একটা হিউজ টাইম টেকিং কাজ, এবং ওটার পেছনে আমায় প্রচুর সময় ব্যয় করতে হয়, প্রচুর ভাবনা ব্যয় করতে হয়, প্রচুর এফোর্ট ব্যয় করতে হয়। তো তার ফলে অফকোর্স হ্যাঁ, আমার একটু স্টেজে আমাকে কম দেখা যায়, আমি আস্তে আস্তে ট্রাই করছি একটু বেশি যাতে দেখা যায় সেই দিকে যাওয়ার। কিন্তু হ্যাঁ, অফকোর্স মানে তার ফলে এতটা অকুপাইড থাকি আমি সব সময় সারাক্ষণ, যে গান সুর করছি, গান অ্যারেঞ্জ করছি, যেটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা, নিজের গান নিজে অ্যারেঞ্জ করছি। হ্যাঁ, একটা সাউন্ডস্কেপ আমার সবসময় চলতে থাকে, এই গানটার অ্যারেঞ্জমেন্ট এরম হবে। আর যেহেতু আমি নিজে ওটা করতে পারি, অন্যদের হাতে ছাড়ো না, মানে করে দু একজন অনেক সময় আমার অন্য গানে অ্যারেঞ্জমেন্ট করেছে অফকোর্স, কিন্তু বেসিক্যালি প্রিলিমিনারিলি আমি সবসময় নিজেরটা শুরু করে দিই। হয়তো আমার কাজের চাপ মানে এতটা রয়েছে যে আমি কোনো গান অন্য কাউকে দিয়ে দিলাম যে বাকিটা তুমি করে নাও, বা এই জায়গাটা সেটা বাধ্য হয়ে সময় পাচ্ছি না, বা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় কোনো একটা জিনিস এ হয়তো স্পেসিফিক্যালি ভালো করবে ওই জায়গাটা, তো এই পোর্শনটা আমি একে দিলাম। কিন্তু আদারওয়াইজ আমি নিজের গান নিজে মিউজিক প্রডিউস করি, নিজে অ্যারেঞ্জ করতে ভালোবাসি, সবসময়ই করে এসেছি, মানে একদম সোয়েটার থেকেই, যেটা যদি আমার ডেবিউ ধরি সোয়েটার, সেখান থেকে তার আগেও বম্বেতেও যা কাজ করেছি। তো তার ফলে আমি ওইটা নিয়ে প্রচণ্ড আমার টাইম দিতে হয় ওটার পেছনে। তো একটা গান লিখে সুর করে দেওয়া টা একটা টাইম লাগে, কিন্তু তার
পুরো অ্যারেঞ্জমেন্টটা, গানটাকে মিক্স করা, মাস্টার করা, হ্যাঁ, এই পুরো ইনস্ট্রুমেন্ট রেকর্ড করা, এই যে পুরো প্রসেসটা, ইটস আ ভেরি লং প্রসেস, আর এটা টাইম অনেকটা টেকিং সময়। প্রসেস। তো ওইগুলো করতে গিয়ে আমার অফকোর্স লাইভ পারফরমেন্সের জায়গাটা একটু ল্যাক করে, সেটা দ্যাট আই এগ্রি, এবং দেখছি এটাকে একটু ব্যালেন্স করা যায় কিনা। চেষ্টা চলছে? চেষ্টা চলছে একটু বেশি করে গান, কারণ লোকে চাইছে শুনতে আমাকে লাইভ। মানে তুমি তো প্রেমে পড়া বারণ বলছো, কিন্তু প্রচুর মহিলা আছেন যারা তোমার প্রেমে পড়ে আছেন, তারা তো অবশ্যই চাইবেন তোমাকে লাইভে দেখতে। লাইভে মানে একটা মিউজিশিয়ানের তো আমার মনে হয় লাইভটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, কারণ লাইভে অডিয়েন্সের সাথে যেভাবে কানেক্ট করা যায় ডিরেক্টলি, সেটা তো অন্যভাবে সম্ভব নয়। আমি একটা এখানে লাইভ গান গাইলে তো এখানে যারা আছে সবার সাথে আমি এই মুহূর্তে কানেক্ট করছি ইনস্ট্যান্টেনিয়াসলি। তো ওইটা তো অন্য কোনো উপায়ে সম্ভব নয়। তো লাইভটা একটা আলাদা হাই, এবং এই স্টেজে ওঠার পর যে হাইটা, সেই হাইটা আনপ্যারালালড। ওটা সত্যিই তাই, লাইভটা প্রচণ্ড একটা ভালো জায়গা। তাহলে ভবিষ্যতে আরো অনেক বেশি করে তোমাকে পাওয়া ইচ্ছা তো যাবে আছে, স্টেজে, তাই ইচ্ছা তো? আছে, দেখা যাক। যে তোমার গানগুলো, প্রত্যেকটা গান অসাধারণ সুন্দর, কিন্তু গানগুলো শুনলে একটা জিনিস খুব ভালো ফিল করা যায়, প্রেমে দুঃখ। এত দুঃখ কেন বলো তো? এটার একটা উত্তর হচ্ছে যে গানগুলো রিলিজ হয়েছে মোস্টলি সেগুলো দুঃখের গানগুলি আগে রিলিজ হয়েছে। প্রচুর অদুঃখের গানও আছে, মানে আনন্দের গানও আছে, সেগুলো রিলিজ হয়নি। হ্যাঁ, ঘটনাচক্রে ওইগুলোই আগে রিলিজ হয়েছে। আর দুঃখে মানে একটু আনফুলফিল্ড লাভ বা একটু অসম্পূর্ণতা, এই যে একটু প্রেমে ব্যথা, এইগুলোর সাথে মানুষ বেশি রিলেট করে, আমি দেখেছি, কেন আমি জানি না। হ্যাঁ, তো তার ফলে ওই গানগুলো এতটা জনপ্রিয় হয়েছে। মানুষ রিলেট করে, তুমিও রিলেট করো নাকি? না, রিলেট করে মানে যখন এই যে জনপ্রিয়তার কথা বলছিলে না, যে এত পপুলার, যে মানে, তো আমি তো রিলেট অবশ্যই করি বলেই আমি ওগুলো লিখি। কিন্তু আমি বলছি যে অডিয়েন্সও, আমি মানে এরম তো প্রচুর হতে পারে যে আমি প্রচুর এরম গান লিখলাম কিন্তু অডিয়েন্স রিলেটই করছে না। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই রিলেট করার ব্যাপারটা অডিয়েন্স করে, দুঃখ, প্রেমে 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 ব্যথা এবং আঘাত পাওয়া আর কি। কারণ এটা বরাবর, মানে এটা শুধু আমার গানে না, তুমি সারা পৃথিবীতে দেখবে দুঃখ খুবই বেশি বিক্রি হয়। হ্যাঁ, কারণ দুঃখের একটা একদম। মার্কেট ভ্যালু আছে সবসময়। সেটা কিন্তু খুব মানে ক্যালকুলেটেড নয়, সেটা বাই নেচার, হিউম্যান সাইকোলজি, মানুষ সেটাই দুঃখ নেচার। পায় মানুষ দুঃখ পায়, মানুষ দুঃখ বিলাসী, মানুষ অনেকটা। দুঃখ পেতে চায়। হ্যাঁ, এই যে সিনেমাগুলো আমরা দেখি বা একটা গান শুনি, তখন কি আমরা সত্যিই দুঃখে আছি নাকি? আমরা অনেক আনন্দের সময় অনেক দুঃখের গান শুনি, ভালো আর লাগে, গানটা শোনার পর মুডটা অফ হয়ে যায়। সেটা হয়তো হয়, আমি জানি না, মানে অডিয়েন্সের হয়। ডেফিনেটলি সেটা হয়, মানে কোনো দুঃখের গান শুনলে যেটা হয়, মানুষ নিজের লাইফের কোথায় দুঃখ আছে সেগুলো খুঁড়ে বের করে। হ্যাঁ, ডেফিনেটলি অডিয়েন্সের তো সেটাই হওয়া উচিত, সেটাই সাকসেস একটা গানের, যে সেই জায়গাটাকে খুঁচিয়ে দেওয়া আর কি। তো সেটা যদি হয় সত্যিই খুবই ভালো, মানে সেটা অডিয়েন্সের মানে হওয়া উচিত আমার মনে হয়। টলিউডে তুমি কাজ করছো এখন, টলিউডে কোনো বন্ধু হয়েছে? বন্ধু মানে বন্ধু প্রকৃত অর্থে যে বন্ধু সেরকম নেই। বন্ধু শব্দটা আমরা খুব লুজলি ইউজ করি, যে আমরা খুব ভালো বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুর যে অর্থ, সেই অর্থে বন্ধু নেই। কারণ কাজের জায়গায় আমার মনে হয় সেই অর্থে বন্ধুত্বটা হয় না। কাজের বাইরে আমার প্রচুর বন্ধু আছে, যাদের কাজ ছাড়া জায়গা অন্য সোর্স থেকে আমাদের বন্ধুত্বটা তৈরি হয়েছে, কিন্তু পরে কাজের সাথে রিলেটেড। কিন্তু আমি বলছি যে ইন্ডাস্ট্রিতে ওরকম প্রকৃত বন্ধুর অর্থে যেটা বোঝায়, প্রকৃত অর্থে সেই অর্থে বন্ধু নেই। তোমার কাজটা তো প্রচণ্ড স্ট্রেসফুল কাজ, ডেফিনেটলি। মানে এই জায়গাটা কিভাবে হ্যান্ডেল করো? মানে আমাদের এখন তো সবারই হচ্ছে না, প্রচণ্ড স্ট্রেস প্রত্যেকটা মানুষেরই। স্ট্রেস ম্যানেজমেন্টটা তো একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আমাদের প্রফেশনে। এত হাই স্ট্রেস একটা জব, কী করে করি হ্যান্ডেল, আলাদা করে কিছু করি না এটার জন্য। আমি জানি না, আমি হয়তো বাই নেচার ওরমভাবে মেকানাইজড যে করতে পারি, এখনও অবধি করতে পারি। জানি না ভবিষ্যতে করতে পারবো কিনা বা কতদিন পারবো, কিন্তু হ্যাঁ, মানে করতে হয় এবং করতে শিখেও গেছি। মানে হ্যাঁ, প্রথম অসুবিধা হতো, আমার মনে হয় এটা একটা এক্সপিরিয়েন্স, এবং এটার জন্য আমি বম্বেকে আমি ধন্যবাদ দিতে চাই, যে এই জিনিসটা কিন্তু আমি বম্বে থেকেই শিখেছি। বম্বেতে থেকে বম্বেতে কাজ করে করে এত স্ট্রেস, কিন্তু এই স্ট্রেসটার মধ্যেও রিল্যাক্সড হয়ে কাজ করা। কারণ ওটা যদি আমি খুব আরামে কাজ করে অভ্যস্ত হতাম, তাহলে কিন্তু কোনো দিন ওটা শিখতে পারতাম না। এই যে স্ট্রেস, মাল্টিপল প্রজেক্টস একসাথে করছি,
এক একটা প্রজেক্টের এক এক রকম রিকোয়ারমেন্ট, তো মাথার মধ্যে কিন্তু গিজগিজ করছে মানে চাপ এবং আইডিয়াস। তো কারোর সাথে কারোর কোনো বিরোধ নেই, কখনো কখনো ক্ল্যাশ করছে না। হ্যাঁ, আমি যখন একটা প্রজেক্ট করছি বা একটা ছবির গান তৈরি করছি, সেই ছবির একটা ব্রিফ, সেই ছবির ক্যারেক্টার আলাদা, সেই ছবির পুরো গতিপথটাই আলাদা, সেই জোনে আমি যাচ্ছি। প্যারালালি আবার ওটা বন্ধ করে সাথে সাথে হয়তো আমায় অন্য ছবির ডিরেক্টর বলো, রণজয় এই গানটা আমার ইমিডিয়েট কালকে শ্যুট করতে হবে, সাথে সাথে ওটা বন্ধ করে আমি আরেকটা জোনে ঢুকে পড়লাম, কন্টিনিউয়াস চেঞ্জ করছি, সুইচ অন সুইচ অফ করা কন্টিনিউয়াস। মানে এইটা জানি না, মানে এটা হয়ে গেছে আর কি, কী করে হয়েছে আমি জানি না। তার মানে বম্বে তোমাকে প্রচন্ড হেল্প করেছে কোথাও গিয়ে। হ্যাঁ, এটা মনে হয়, আমার যদ্দূর মনে হয় যে বম্বেতে ওই 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 কালচারের মধ্যে কাজ করতে করতে আমার এটা এসেছে। আমরা একটা গান শুনি তাহলে তোমার কাছ থেকে। কি গান গাইবো বলো? যে গানটা তুমি শুনতে ভালোবাসো। যে গানটা আমি শুনতে ভালোবাসি? আচ্ছা, নট নেসেসারি আমার গান, মানে আমার গান না হলেও তোমার চলবে। গান তো আমরা রেকর্ডিং থেকে শুনতেই পাই, আমার গান তোমার গাইতে চাই ভালোবাসার না। কোনো গান শুনবো। এরকম আমার ভালোবাসার হয়তো 1,00,000টা গান আছে, কিন্তু তার মধ্যে থেকে একটা গান মনে পড়ছে, খুব ফেভারিট গান আমার। নগমে হ্যায় শিকবে হ্যায় কিসসে হ্যায় বাতে হ্যায় बातें भूल जाती है, यादें याद आती हैं, बातें भूल जाती हैं, यादें याद आती हैं, ये यादें किसी दिलो जानम के चले जाने के बाद आती है, यादें यादें हो यादें। অসাধারণ। আমরা কিন্তু সত্যি সত্যি চাইবো যে তুমি মিউজিক কম্পোজ করো, তার সঙ্গে সঙ্গে মানে তোমার এই সুন্দর গলাটা যেন আমরা বারবার শুনতে পাই। দেখা যাক, চেষ্টা তো চলছে। রণজয় দা, তোমার গান মানুষ শুনেছে, তোমার মিউজিক বানানো মিউজিক মানুষ শুনেছে, কিন্তু মানুষ রণজয় ঠিক কীরকম আশা করি আজকের এই পডকাস্টের পর মানুষ বুঝতে পারবে, তাই তো? আশা তো করি। অনেক অনেক মানে খুব অর্গ্যানিক গল্প হলো, আমাদের আড্ডা হলো, এবং অনেক কিছু কথাবার্তা যেগুলো আমি বললাম, যেগুলো হয়তো অন্য কোথাও বলা হয়নি বা সেরকম কথাও হলো। আশা করি মানুষ ওই সাইডগুলো জানতে পারবে আর কি। ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ তোমাকে। আবারও কোনো দিন বসবো, আরও অনেক গল্প শুনবো। একদম, আমারও ভীষণ ভালো লাগলো এখানে এসে। থ্যাংক ইউ তোমাদের সকলকে, এবং খুব আনন্দ পেলাম এই আড্ডাটা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।